আমার ভাবতেও অবাক লাগে তুই আমার ছেলে। তোর মতো ছেলের পরিচয় দিতেও আমার লজ্জায় মাথা নিচু হয়ে যায় এই সমাজের মানুষের কাছে। আমার ভাবতেও কষ্ট লাগে তুই একজন বাইরের দেশের টপ ডাক্তারের ছেলে হয়েও আজও নিজের যোগ্যতায় কিছু করে দেখাতে পারলি না। আর কতদিন এভাবে অন্যের পায়ে দাঁড়িয়ে হাঁটবি? হ্যাঁ, এবার একটু নিজের পায়ে দাঁড়িয়ে দুনিয়াকে পর্যবেক্ষণ করে দেখ। বেকার হয়ে আমার সংসারে আর কত অন্য ধ্বংস করবি? আব্বু, আমি কি বেকার বলেই তুমি এত কথা শোনাচ্ছ? তুমি কি বলতে পারবে আমি একটা ভালো কোয়ালিটির চাকরির জন্য চেষ্টার কোনো কমতি রেখেছি? আমি দিনের পর দিন মাসের পর মাস চেষ্টা করে যাচ্ছি। এইখানে সেখানে ঘুরতে ঘুরতে আমার পায়ের জুতা কয় জোড়া ক্ষয় হয়ে গেছে তার হিসাব ক্যালকুলেট দিতে হিমশিম খাবে। যেখানে তুমি একটিবার চেষ্টা করলেই আমি সেটেল হতে পারতাম। তোমাকে কতবার বললাম আমাদের তো মাশাল্লাহ টাকার কোনো কমতি নেই, আমাকে কিছু টাকা দিয়ে যে কোনো একটা ব্যবসা দাঁড় করিয়ে দাও। সেটা তো দিলে না, আবার আমি বেকার আছি বলে বড় বড় কথা শোনাচ্ছ। যেই নিজের জামাটা ঠিক মতো গুছিয়ে রাখতে জানে না, আর সেই সামলাবে নাকি ব্যবসা? ওই, তুই জানিস একটা ব্যবসা করার জন্য কি লাগে, কি কি যোগ্যতা থাকতে হয়? ইচ্ছে ব্যবসা করতে তোর জন্য টাকা খরচ করে আমি শেষমেশ রাস্তার ফকির হই, তাই না? কি ভালো বুদ্ধি! আমি তোকে একটা টাকাও দিতে পারবো না। পারলে নিজের চেষ্টায় বড় হয়ে দেখা, তাহলে খুশিতে মন সব সময় ফুরফুরে থাকবে। যদি টাকা দিয়ে কিছু একটা করে দিতে না পারো তাহলে এত কথা বলে সবার কাছে আমাকে ছোটো করবে না বলে দিলাম। সম্মান তোমারও যেমন কেজি কেজি নেই, তেমনি আমারও কেজি কেজি নেই। আধা কেজি সম্মানের মাছ থেকে যদি বাইরের মানুষের কথা এক পোয়া চলেই যায় তাহলে কি আর বেঁচে থাকার মতো সম্মান থাকে? কেন বলবো না? হ্যাঁ, কেন বলবো না? সম্মানে বেজে আসে বুঝি? তাহলে একবার ভেবে দেখ, যখন লোকে বলে তোমার এত বড় একটা ছেলে বসে বসে খায়, ঘোরাফেরা ছাড়া কোনো কাজ নাই, তাহলে আমার কেমন লাগে? বাবা ছেলের এমন তর্ক বিতর্কের সিনেমার শুটিং দেখছে দরজার পাশে দাঁড়িয়ে রাহাতের মা মিসেস রাশিদা চৌধুরী। তিনি রাহাতের বাবার মুখের উপরে কোনো কথাই বলতে পারেন না, কেননা রাহাতের বাবা একজন সেই লেভেলের রাগী মানুষ। রাহাতের বাবা যে রাহাতের জন্য কিছু করেনি সেটা কিন্তু না, অনেকবার অনেকভাবে পথ চলার ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু রাহাত বারবার একটা না একটা ভুল করে সেটা নষ্ট করেছে। তাই এখন আর রাহাতের বাবা ওর জন্য কিছু করতে রাজি না। এদিকে রাহাতের মা সাহস করে খেলার ময়দানে এসে আস্তে করে রাহাতের বাবাকে উদ্দেশ্য করে বলে, ছেলেটার সাথে এভাবে সকাল সকাল ঝগড়া না করলে বুঝি তোমার পেটের ভাত হজম হয় না? আল্লাহর প্রতিটা দিন ঘুম থেকে উঠেই শুরু করে দাও এমন নাটক, যেটা দেখে পাড়া প্রতিবেশীরাও কেমন আর চোখে তাকিয়ে থাকে আমাদের দিকে। তোমার আশকারা পেয়ে পেয়ে ছেলে এমন হয়েছে। যদি তুমি আমার মতো স্ট্রেট থাকতে, তাহলে আমার ছেলে এমন হতো না। সারাক্ষণ এখানে সেখানে ঘুরে বেড়াবে, মারামারি ঝগড়া ফসাদ নিয়ে থাকবে। আবার কি একটা ফাজিল মেয়ের সাথে প্রেম করে, তার সাথে রাস্তায় দেখা হলেই আঙ্কেল আঙ্কেল বলে আমাকে পাগল করে মারে। দেখো আব্বু, তুমি আমাকে নিয়ে হাজার কেন লক্ষ্য কথা বললেও আমি এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দেব, কিন্তু রাইসার নামে কিছু বলবে না। তোমার তো শুক্রিয়া আদায় করা দরকার। রাইসা রফিক সাহেবের মতো একজন দেশের কোটিপতির মেয়ে হয়েও তোমার ছেলেকে পছন্দ করে, নিজের থেকেও বেশি ভালোবাসে। যেই ভালোবাসা নিয়ে বড়াই করতেছিস, সেই মেয়ের সাথে দেখা করতে যাওয়ার সময় তো আমার কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করবি না। আব্বু টাকা দাও, আব্বু টাকা দাও। তোমার বাবার টাকা ছিল না, তুমি টাকা পাওনি, কিন্তু আমার বাবার তো টাকার কমতি নেই, তাহলে আমি তো টাকা নিবই। তোমার বাবার মতো আমার বাবা ফকির নাকি? রাহাত কথাটা বলি ওর বাবার পকেট থেকে 2,000 টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে রাহাতের এমন কাণ্ড দেখে মিসেস চৌধুরী হাসলেও মিস্টার চৌধুরী রাগে ফুলতে ফুলতে বলে, দেখেছো রাশিদা, তোমার ছেলে কত বড় সাহস! আমার বাবাকে বলে ফকির রে। আজকেও আসুক, আমি না খাইয়ে রাখবো। এ আইসে আমার ছেলেকে না খাইয়ে রাখতে? ওই, তুমি ভুলে গেছো তুমি হয়তো বাইরের সবের মালিক, কিন্তু এই ঘরের মাঝে সব কিছুর মালিক আমি। শুধু তোমার জন্য আমি রাহাতকে মানুষ করতে পারলাম না। আচ্ছা রাশিদা, তুমি বলো, আমার কি ইচ্ছে করে না লোকে বলুক, ওই যে দেখ একজন সফল পিতা যাচ্ছে, যার ছেলে তার বাবার মুখ উজ্জ্বল করেছে। দেখো রাহেতার বাবা, তুমি তো আর ওর জন্য কম চেষ্টা করনি। তবে একদিন দেখো তোমার ছেলে অনেক বড় হবে, সেদিন তুমি 10-এর মাঝে বুক ফুলিয়ে হাঁটতে পারবে। সেটাই যেন হয়। আর আমি যাই বলি না কেন, রাহাত আর রাইসাকে কিন্তু সেই মানিয়েছে। এখন রাইসার বাবা ওদের ভালোবাসাটা মেনে নিলেই হলো। আমার দেখা মতে
তোমার বাবার মতো যদি ভিলেন হয়ে বের হয় তাহলে তো আমার ছেলে শেষ। এভাবে ওরা অনেক সময় কথা বলে। আসলে রাহাতের বাবাও রাহাতের মাকে ভালোবেসেই বিয়ে করেছে। রাশিদা চৌধুরীর বাবা ছিলেন অনেক বড় লোক, তাই রাহাতের বাবা এই কথাটা সব সময়ই বলে। এদিকে বাবা ছেলে সবসময় একে অপরের সাথে লেগে থাকলেও সবসময় বন্ধুর মতোই চলে। অনেকেই তো ওদের দুজনকে দেখে একটা কথা বলে, এরা যেন বাপ বেটা ভাই ভাই। এইদিকে ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে সকাল 8টা পার হয়ে যাচ্ছে, তবুও রাহাতের আসার কোনো নামগন্ধ নেই। তাই ওর বন্ধু আরেক বন্ধুকে বলে, সবুজ, আমি তোকে বলেছি না এই রাহাতের বাচ্চা একটুও আসবে না। দেখ, আমার কথাই সত্যি হলো, ওর এখনও আসার কোনো নামগন্ধই নাই। আরে না, একটু পরেই দেখবি ঠিক চলে আসবে। এই তো বলতে না বলতেই মহারাজ আমাদের মাঝে হাজির হয়েছে। আসলে ওরা দু বন্ধু ব্রিজের পাড়ের উপর বসে উপরের কথাগুলো বলাবলি করছিল। তখনই রাহাত চলে আসে। রাহাতকে দেখে জাকারিয়া বলে, আচ্ছা বন্ধু, তোর কি কোনো কমন সেন্স নাই? তোর জন্য যে দুইটা মানুষ এখানে রোদের মাঝে বসে আছে, সেটার কি তোর কাছে কোনো ভ্যালু নাই? আর বলিস না, তোরা তো খুব ভালো করে জানিস প্রতিদিন সকালে উঠে আমার হিটলার বাপের সাথে ঝগড়া না করলে আমার বাপের পেটের ভাত আবার হজম হয় না। তাই 2 কেজি ঝগড়া করে তবে আসতে হলো। আচ্ছা তোরাই বল, আমি কি কম চেষ্টা করতেছি? তুই চেষ্টা না বাড়া করিস। তুই যেই সময়টা রাইসার পেছনে ব্যয় করিস সেই সময়টা যদি নিজের ক্যারিয়ার পেছনে দিতি তাহলে এতদিনে তুই একটা কিছু হতে পারতি। আমার গার্লফ্রেন্ডকে দেখে তোদের খুব হিংসা হয় তাই না? ওই হাদারামের দল রাইসা তো বড়লুক গড়ের মেয়ে হয়ে আমার মতো ছেলেকে ভালোবাসে, আর সেটা জেনেও আমি যদি ওকে একটু সময় না দিই তাহলে তো মামা পাখি অন্য কাছে পোষ মানবে। মামা, তোমার সাথে যুক্তিতে পেরে উঠতে হলে আমাদের ল নিয়ে পড়তে হতো, যেটা যেহেতু করিনি তাই তোর সাথে আর কথা বাড়িয়ে হারতে চাই না। এখন আসল কথা শোন। হ্যাঁ, আমি তো আসল কথাটা শোনার জন্য এসেছি, আর তোরা সেটা না বলে শুধু আলতু ফালতু কথা বলে সময় শেষ করছিস। হ্যাঁ সেটাই, আমাদের সবুজ সাহেব একটা মেয়েকে পছন্দ করেছে। হ্যাঁ হ্যাঁ মামা, এটা তো আজকে গরম খবর। সবুজ একটা মেয়েকে পছন্দ করেছে? আমার না মাঝে মাঝে মনে হয় তোকে এই ব্রিজে থেকে ফেলে দিই। শালা হারামি, পুরো কথা না শুনেই চিল্লানো শুরু করে দিছিস। আরে ভাই, তোরা তো খুব ভালো করে জানিস আমার দেরিতে কথা শুনতে একদম ভালো লাগে না। আচ্ছা বল, কি শোনানো বাকি আছে? আমাদের প্রেমিক পুরুষ মেয়েটাকে কিছু বলতেই পারছে না। এবার সবুজের হয়ে যা বলার সেটা তোকেই বলতে হবে। আমি বললে তো প্রেমটা আমার সাথে হবে। আচ্ছা বন্ধু যেহেতু, তার জন্য এইটুকু করতেই হবে। তা মেয়েটা কে শুনি? ওই তো রাইসা ভাবির বান্ধবী জান্নাত। জান্নাত নামটা শুনি রাহাত বিষম খেয়ে গেল, কেননা এই মেয়ে যে সেই রাগী না। মামা, কি যেন নাম বললি? আরে মামা, তুই কি ইদানিং বাপের সাথে ঝগড়া করতে করতে কানে কম শুনছিস নাকি? বুঝলাম না। তোরা যেই নাম বলিস সেটা শুনে কানে কম শোনার বান না করে কি আর উপায় আছে? মায়া যে রাগির বাবা। বন্ধু কিছু একটা কর, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে দেখে আমার মনে ধরেছে, ও কেন আরও আগে এলো না। আচ্ছা দেখছি কি করা যায়। তবে মামা, আমি প্রেম করে দিলে আমাকে গুনে গুনে 10,000 টাকা দিতে হবে কিন্তু। আজব কোয়ালিটির মানুষ মাইরি তুই। আমি শুনেছি কেউ কিছু করলে তার পরিবর্তে ট্রিট চায়, আর তুই শুধু টাকা চাচ্ছিস। ট্রিট দিলে তো কিছু পরে আমার সাহায্য বলে যাবি, কিন্তু যখন টাকা দিবি তখন আর বলবি না। আর মেয়ে যেহেতু রাগী, তখন টাকা তো একটু বেশি নিতে হবে। এভাবে ওরা আরো অনেক কথা বলে সেখান থেকে ঘুরতে ঘুরতে চলে আসে। বিকেলে সবুজের কথাটা জান্নাতকে বলবে বলে ঠিক করে। এদিকে রাইসা জান্নাতকে দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে পার্কে বসে আছে। অপেক্ষা করতে করতে সময় ফুরিয়ে যাচ্ছে, তবুও রাহাতের আসার কোনো নামগন্ধই নেই। রাইসা রাগে ফোঁস করছে। রাগে যেন রাইসার ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করেছে। এইদিকে রাইসাকে জ্বালানোর জন্য জান্নাত বলে, ভাইয়া কেন আসে না সেটা আমার বন্ধু বোঝে না। এবার আসুক ভাইয়াকে, আমার বন্ধু মজা দেখাবে। মজালো সামন লাগে? হ্যাঁ, প্রেম তো করো নাই, তাই বুঝবো না। প্রেমে পড়ো, মনের মানুষের জন্য অপেক্ষা করাটা কতটা কষ্টের তখন বুঝবা। আহারে কত কষ্ট। আচ্ছা আর রাগ করে থাকতে হবে না। ওই যে দেখ, রাহাত ভাইয়া তার বান্ধব 2টা ফ্রেন্ডকে নিয়ে এসেছে। শুধু আসতে দে এখানে, দেখ আমি ওর হার কি করি। আমাকে 20 মিনিট বসিয়ে রেখেছে, আমার বুঝি সময়ের কোনো দাম নেই? কথাটা বলে রাইসা আরও রাগে দাঁতকিট মিট করতে থাকে। এইদিকে রাহাত সবাইকে চমকে দিয়ে
হাতে থাকা ফুলটা পেছন থেকে বের করে জান্নাতের সামনে হাঁটু গেড়ে বসে। ফুলগুলো সামনে বাড়িয়ে সুন্দর কণ্ঠে বলে, তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন মনের অজান্তেই তোমাকে মনের কোণে জায়গা দিয়েছি। জানি না তোমার চাহনির মাঝে কি এমন মায়া লুকিয়ে আছে যা আমাকে এক নিমেষে ঘায়েল করে দিছে। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আই লাভ ইউ। কথাটা বলার আগেই রাইসা রাহাতের হাত থেকে ফুলগুলো জান্নাতের আগে নিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বসে, যেটা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলেও রাইসা অবাক হয় না, কেননা রাইসা বুঝেছে রাহাত লুইচ্চা। রাহাত গালে হাত দিয়ে অসহায়ের মতো রাইসার দিকে তাকিয়ে আছে। ছি রাহাত, ছি, আমার ভাবতো বুক ফেটে যাচ্ছে। তুমি আমার সামনে এভাবে আমার বান্ধবীকে প্রপোজ করতেছো। বলতে পারো আমার মাঝে কিসের কমতি আছে? রাইসা, তুমি কিন্তু ভুল বুঝতেছো। আসলে তুমি যেটা ভাবছো সেটা আসলেই তেমন না। আমার চোখের সামনে রাহাত জান্নাতকে প্রপোজ করলো, আর সেটা আপনারা বলছেন আমাকে বিশ্বাস করতে? আসলে ওর সাথে রিলেশন করাটাই আমার ভুল হয়েছে। যার বিভিন্ন ফুলে ঘুরে ঘুরে মধু খাওয়ার স্বভাব, সে কি আর এক ফুলে মন বসাতে পারে? রাইসা, অনেক বলেছো, এবার একটু থামো। আমি ভাবিনি তুমি এভাবে বলবে। তুমি শুধু দেখেই বিচার করলে। এর আড়ালেও যে অনেক কিছু থাকতে পারে সেটা একটিবার ভাবার চেষ্টাও করলে না। কি করে ভাবলে যে ছেলেটা তোমাতে আসক্ত, সারাক্ষণ তোমাতেই নিজেকে হারিয়ে রাখে, সে কি করে তোমাকে রেখে অন্য কাউকে ভালোবাসতে পারে? এই তোমার বিশ্বাস আমার প্রতি? চুপ কি বিশ্বাস করব? হ্যাঁ, আমি আসলে তোকে ভালোবেসে ভুল করেছি। যা, তোর সাথে আমার ব্রেকআপ, জান্নাতের সাথে রিলেশন কর। ঠিক আছে, ভালো দেখো, আজকে দিয়ে 13 বার ব্রেকআপ করলে। হ্যাঁ, এটাই শেষ ব্রেকআপ। তোর সাথে আমার কোনো কথা নেই, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। রাহাত রাইসার কথাটা শুনে খুব কষ্ট পায়, বুক ফেটে কান্না করতে ইচ্ছে করছে। রাহাত আর কিছু না বলেই চোখের কোণে জমে থাকা পানি মুছতে মুছতে সেখান থেকে চলে যায়। এইদিকে ওর বন্ধুরা অনেকভাবে ডাকলেও রাহাত কোনো কথা না শুনেই চলে যায়। এইদিকে জান্নাত রাইসাকে বলে, রাইসা, আমি হয়তো তোর সাথে এখানে না আসলে এমনটা হতো না। আমি ভাবতেও পারছি না রাহাত ভাইয়া তোকে ভালোবাসা সত্ত্বেও আমাকে এইভাবে প্রপোজ করবে। আমি ভুল মানুষকে আপন মনে করেছিলাম। যা, আজকে থেকে ওর কথা আর কল্পনাতেই আসতে দিব না। ব্যাহে মনকে চিকল দিয়ে বেঁধে রাখবো। রাইসার কথা শুনে রাহাতের বন্ধুরা বলে, যেটা শুনে রাইসার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রাইসা যেন বিশ্বাস করতেই পারছে না এমন অবস্থা। আসলেই আমার বন্ধু চরিত্রহীন, কারণ ও তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে ফিরেও তাকায় না। ও আসলে তোমাকে ঠকিয়েছে। কেন জানো? কারণ ও আমাদের সময় না দিয়ে তোমাকে সময় দিত। একটা কথা শুনে রাখো, আজকে তুমি যেটা দেখলে সেটা রাহাত না, বরং সবুজ। কেননা সবুজ তোমার বান্ধবীকে ভালোবাসে, সেটা বলতে পারছিল না, তাই রাহাত ওইভাবে বলে দেয়। কি বললেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে আপু, আমি জান্নাতকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, যেটাই রাহাত আমার হয়ে বলল। আমি যদি জানতাম এমনটা হবে তাহলে আমি কোনো দিনও ওকে দিয়ে ভালোবাসে কথাটা বলাতাম না। আমি এত বড় একটা ভুল কিভাবে করলাম সেটাই তো আমার মাথায় আসতেছে না। তোমার থেকে এইটা আমি আশা করিনি, যেই ছেলেটা তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসতো, আর তুমি আজ তাকেই এভাবে কষ্ট দিলে। জাকারিয়ার কথা শুনে রাইসার চোখ থেকে পানি ঝরতে থাকে। রাগের বসে কত কি বলেছে সেটা ভাবতেই কান্না পাচ্ছে রাইসার। আচ্ছা ভাইয়া, আপনি থাকেন। আর জান্নাত, তোর জন্য আমার ভালোবাসার মানুষকে কষ্ট দিয়েছি, এটার হিসাব তো আমি পরে নিব। আগে শাশুড়ির কাছে গিয়া পাগলটার খোঁজ নিয়ে আসি। আচ্ছা যা, তবে দেখিস ভাইয়া রাগ ভাঙাতে গিয়ে আবার দাঁত ভেঙে ফেলিস না। রাইসা আর কোনো কথা না বলে সেখান থেকে গাড়ি নিয়ে সোজা চলে আসে। আর এদিকে জান্নাত রাগী দৃষ্টিতে সবুজের দিকে তাকিয়ে বলে, ভালোবাসি কথা বলতেই সাহস পাই না, আসছে ভালোবাসতে। নিজের যোগ্যতা নেই তো ভালোবাসার কি দরকার? শুধু শুধু একটা প্রেমের মাঝে 13টা বাজিয়ে দিলে। কি করব বলো? তোমার মুখের দিকে তাকালেই আমার সব সাহস দূর পালিয়ে যায়। তোমার যে রাগ, যদি আমি ভালোবাসি শুনে কিছু করে বসো। চুপ করো, আমিও তোমাকে সেই প্রথম দেখা থেকেই পছন্দ করি। তোমার মতো আমিও বলার সাহস করিনি। এভাবে আরও অনেক কথা বলার পরে সবুজ নিজেই নতুন করে জান্নাতকে প্রপোজ করে, আর জান্নাতও সবুজকে মেনে নেয়। এভাবেই শুরু হয় আরেকটা ভালোবাসার গল্প। এদিকে রাহাত বাড়িতে না এসে একটা ফাঁকা জায়গায় গিয়ে বসে আছে।
রাহাতের যখনই মন খারাপ হয় তখনই এখানে এসে বসে বৃষ্টির মতো চোখের পানি ছড়িয়ে নিজেকে শান্ত রাখে। রাইসার সাথে এর আগেও অনেকবার ব্রেকআপ হয়েছে, তবে রাহাতের এত কষ্ট কখনো হয়নি। আজকে যেন একটু বেশি কষ্ট হচ্ছে। এদিকে রাইসা গাড়ি নিয়ে ওদের বাড়িতে চলে আসে। সোজা বাড়ির ভেতর গিয়ে দেখে রাহাতের মা সোফায় বসে আছে। আন্টি, তোমার ছেলে কোথায় সেটা আগে বলো। রাহাত তো সেই সকালে ওর আব্বুর সাথে ঝগড়া করে বেরিয়ে গেছে, এখনো বাসায় আসেনি। কেন, তোর সাথেও আবার কিছু হয়েছে নাকি? আজকে একটা ভুল বোঝাবুঝির কারণে 13 নম্বর ব্রেকআপ হয়েছে। আমি বুঝতে পারিনি এত বড় একটা ভুল করেছি। আমি না তোদের এই প্রেমের কিছুই বুঝি না। সপ্তাহে 3 বার ব্রেকআপ না করলে কি নয়? কি করব বলো, তোমার ছেলের সাথে আমার এমনটা না করলে যে ভালোই লাগে না। আচ্ছা, রাহাদের রাগ পরে ভাঙামুনি। এখন বলো, আঙ্কেল কোথায়? তোর আঙ্কেল একটু বাইরে গেছে, কি একটা কাজ আছে। আচ্ছা তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। আরে না, আমি কিছুই খাবো না। তোমার ছেলের সাথে রাগ দেখিয়ে আমার একটুও ভালো লাগছে না। আগে তোমার পোলার রাগ ভাঙে আসি, তারপর অন্য কথা। রাইসা এভাবেই রাহাতের মায়ের সাথে আরো অনেক কথা বলে সেখান থেকে চলে আসে রাহাতের কাছে। কেননা রাইসা খুব ভালো করেই জানে রাহাত মন খারাপ করলে কোথায় যায়। রাইসা ধীরে ধীরে রাহাতের পেছনে এসে দাঁড়ায় আর নরম সুরে আস্তে করে কানে হাত দিয়ে বলে, আমাকে রেখে একা চলে আসাটা কিন্তু বোকামি ছাড়া কিছুই না। যদি আমাকে অন্য কেউ নিয়ে যেত তাহলে কি হতো? রাইসার কণ্ঠ শুনে রাহাতের খুব ভালো লাগে। এক নজর আর চোখে রাইসার দিকে চেয়ে আবার অন্যদিকে চোখ ঘুরিয়ে নেয়। তবে রাহাতের খুব হাসি পাচ্ছে এভাবে রাইসাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখে। দেখো, আমি ভুল করেছি। তুমি তো সবটা খুলে বলতে পারতে, তাই না? শুধু শুধু আমি তোমাকে অবিশ্বাস করলাম। এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। রাহাত কোনো কথাই বলে না দেখে রাইসা এবার রাহাতের সামনে গিয়ে ন্যাকামি করে বলে, তুমি আমাকে ক্ষমা না করো তো কে ক্ষমা করবে? দেখো, আমি কিন্তু কান্নার মুড নিয়ে দাঁড়িয়ে আছি, এক্ষুনি শুরু করব। এবার রাহাত আর চুপ থাকতে পারে না, কেননা রাহাত খুব ভালো করেই জানে রাইসা মেয়েটা কান্না করা শুরু করলে আর থামতেই যায় না। থাক, আর ন্যাকামি করতে হবে না। তুমি কি ভেবেছো আমি খেলার পুতুল, যেভাবে ইচ্ছে হবে আমাকে নিয়ে খেলবে? এই, তুমি কিন্তু বেশি কথা বলছো। আমি এক্ষুনি গিয়ে শাশুড়ি মায়ের কাছে নালিশ করবো। দেখো, একটু আগে কিন্তু শাশুড়ি মায়ের সাথে দেখা করে আসলাম। আমি বুঝি না, তুমি নিজেই আমার সাথে ব্রেকআপ করে আমার মার কাছে গিয়ে সবটাই খুলে বলো। তাকে কি আমাদের ব্রেকআপের সাক্ষী করে আসো নাকি? তুমি বোঝো না। আচ্ছা শোনা, চলো তো, এখন আমি তোমাকে নিয়ে শপিংয়ে যাব। তোমার জন্য একটা পাঞ্জাবি দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে। লাগবে না আমার। তুমি পাঞ্জাবি কিনে তোমার বয়ফ্রেন্ডকে দাও, আমি নিতে যাব কেন? আমার বাবার আমাকে টি শার্ট কিনে দেওয়ার ক্ষমতা আছে, বুঝলে? আচ্ছা বাবা, আমি আমার বয়ফ্রেন্ডকে দিব, তুমি তাও আমার সাথে চলো। রাইসার কোনো কথায় রাহাত ফেলতে পারে না, আবার বেশি সময় রাগ করে থাকতেও পারে না মেয়েটার। মাঝে মাঝে আসলেই একটা এক্সট্রা জাদু আছে। ইসরে, এমন একটা গার্লফ্রেন্ড এই অভাগা লেখকের ভাগ্যে কেন জোটে না? রাহাত আর কিছু না বলে রাইসার সাথে শপিং মলে চলে আসে। সেখানে পছন্দ মতো জিনিস কিনে রেস্টুরেন্টে কিছু খেয়ে বাসায় চলে আসে। রাহাতকে রাতে বাসায় ফিরতে দেখে ওর বাবা বলে, কি ব্যাপার আব্বাজান, এত রাত পর্যন্ত বাইরে কি করলেন? হ্যাঁ শোনেন, আমার বাড়িতে থাকতে হলে আমার আইন অনুসারে চলতে হবে, এমনভাবে নিজের আইনে চলা যাবে না। আব্বু, আমি কি এত রাত পর্যন্ত কখনো বাইরে তাকিয়ে নাকি? আর তুমি এখন আবার আমার সাথে ঝগড়া করতে শুরু করলা নাকি এই রাতের বেলা? আমার তো খাইয়ে কাম নাই তোর সাথে ঝগড়া করব, আগে খাবার খেয়ে নে। আর হ্যাঁ, বেশি রাতে জেগে ওই মেয়ের সাথে আবার কথা বলিস না, শরীর খারাপ করবে। ঠিক আছে বাবা। রাহাত কথাটা বলেই সেখান থেকে চলে আসি রুমে। ফ্রেশ হয়ে খাবার খেতে গেলে ওর আম্মু বলে ওঠে, রাহাত, আমি বুঝি না তোরা কি, হ্যাঁ প্রতিদিনই ব্রেকআপ করিস? তোদের প্রেম এটা না কোনো পুতুল খেলা? সেটা রাইসা ভালো জানে, ওর নাকি আমার সাথে এমন না করলে ভালোই লাগে না। সেই তো রাগ দেখে ব্রেকআপ করলো, আবার নিজেই কান্না করে বাঙ্গা প্রেম জোড়া লাগাইলো। তোদের প্রেমের কিছুই আমি বুঝি না। আচ্ছা রাহাত, আর কত বসে বসে খাবি? এবার কিছু একটা কর। তোর বাবা তো আর তোর সাথে এমনিতেই চিল্লায় না। আর তাছাড়া তোর ভালো একটা ফিউচার না হলে কি রাইসার বাবা রাইসাকে তোর সাথে বিয়ে দিতে চাইবে? আম্মু, আব্বু একা একা আমার সাথে পারে না বলে এখন তোমাকে দিয়ে বলাচ্ছে, তাই না? তোমাদের কি ধারণা আমি চেষ্টা করছি না?
আসলে তোর দ্বারা কিছুই হবে না, তাই তো কিছুই হচ্ছে না। আমি একদিন ঠিকই প্রমাণ করে দেব তোমার ছেলেও তার বাপের মতো নাম কামাতে পারে, কথাটা মনে রাখো। রাহাত কথাটা বলেই সেখান থেকে চলে যায়। রুম এসে গভীর মনোযোগ দিয়ে চিন্তা করতে থাকে কি করে ওর ভাগ্যের চাকা ঘোরাতে পারবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। কিছুদিন পরে একটা পার্কে বসে আছে রাহাত, মন মরা হয়ে। আর সেটা দেখে রাইসা বলে, কি ব্যাপার, আমার পাগলের মন খারাপ কেন? আমি তো আমার পাগলকে এই রূপে দেখতে পারবো না। আচ্ছা রাইসা, ব্যাংক থেকে কি আমাকে টাকা লোন দিবে? তুমি আমার ব্যাংক থেকে টাকা লোন নিয়ে কি করবে? আর তাছাড়া এত টাকা দিয়ে তুমি তো আর হাত খরচ করবে না, তাই না? আর বলিও না, বাবা প্রতিদিন শুধু বলে আমি কিছু করি না কিছু করি না। এটা শুনতে শুনতে আমার কান একেবারে পচে গেছে। তাই আমি চিন্তা করেছি ব্যাংক থেকে লোন নিয়ে কিছু একটা করব, বাবাকে দেখিয়ে দেব আমি তার ছেলে, তারই রক্ত আমার শরীরে বইছে, আমিও পারি। আচ্ছা, তুমি নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে কিছু একটা করতে চাও, সেটা তো ভালো কথা। কিন্তু তুমি কি জানো ব্যাংক থেকে লোন নিতে হলে তোমার কিছু জিনিসের ডকুমেন্ট জামিন রাখতে হবে, যার উপর ভিত্তি করে তোমাকে ব্যাংক কর্তৃপক্ষ লোন দিবে? সেটা তো আমিও জানি, কিন্তু আমি কি তাদের কাছে জামিন রাখবো? আমার তো কিছুই নেই, সব কিছুই তো বাবার। আর আমার বাবা তো সাফ সাফ জানাই দিচ্ছে আমাকে আর খানা করেও দেবে না। এখন তুমিই বলো আমি কি করতে পারি? সেটাই তো ভাববার বিষয়। তবে উপায় একটা আছে লোন নেবার, তবে সেখানে কোনো জামিন রাখতে হবে না, কিন্তু কথা দিতে হবে। আমি আমার জীবনটাও সেখানে রাখতে পারি। এত কথা দেওয়ার কথা বলতেছো, তা কি সেই উপায় বলো? আমি তোমাকে ব্যবসা করার জন্য টাকা দিব, তবে আমাকে কথা দিতে হবে তুমি এই টাকা কখনো বিফলে যেতে দিবে না, তোমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে ভালো কিছু করার জন্য। তুমি পাশে থাকলে আমি সব কঠিন কাজকে সহজ মনে করি, আর এত তুমি নিজে আমাকে টাকা দিবে বলছো? আমি চাই না তুমি কষ্ট পাও। আমার ব্যাংকে অনেক টাকা আছে, সেখান থেকে বাবাকে না বলেই তোমাকে 10 লাখ টাকা দিব। তোমাকে এই টাকা দিয়ে কিছু একটা করতে হবে। আমি সেটাই করব। তুমি আমাকে বড় চিন্তার হাত থেকে বাঁচালে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। দূর পাগল, আমার যা কিছু আছে তো তোমারই, তাই না? তাহলে এভাবে বলার কি আছে? রাইসার কথা শুনে রাহাত জড়িয়ে ধরে কপালে একটা চুমু খায়। এভাবে কথা বলে আরও কিছু সময় কাটিয়ে বাসায় চলে আসে। পরের দিন সকালে রাইসা ব্যাংক থেকে 10 লাখ টাকা তুলে রাহাতকে দেয়। রাহাত টাকাগুলো নিয়ে প্রথমে ঘরে বসিয়ে রেখে ভাবে কি করবে, কোন ভাবনায় ওর মাথায় আসে না। পরে হুট করে একটা ভাবনা মাথায় আসে, আর সেটাতেই টাকা ইনভেস্ট করে। আর সেটা হলো একটা ছোট আকারের পোশাক শিল্প মালিক চালাতে পারছে না, 7 লাখ টাকা ঋণ হবার কারণে। পরে সেই মালিকের সাথে কথা বলে রাহাত 1 বছরের জন্য 7 লাখ টাকা দিয়ে কোম্পানিটা দেয়। সেই কোম্পানির পেপার দিয়ে ব্যাংক থেকে আবার লোন নিয়ে ব্যবসা শুরু করে। রাহাত এই কথা ওর বাবা মাকে জানায় না, ওর বন্ধুদেরও চাকরি দিয়ে দেয়, আর রাহাত মেইন হিসেবে কাজ করে। একদিন রাতে রাহাত রাইসাকে ফোন করে বলছে, জান, তুমি তো সব কিছু সাদা থেকেই করে দিলে, এখন এই টেন্ডারটা তোমার বাবার কাছ থেকে আমাকে পাইয়ে দাও না। না বাবা, আমি সেটা পারবো না। কেননা বাবা যদি তোমার কথা শুনে তাহলে আমাকে ভিসা ছাড়াই একদম উপরে পাঠাবে। তুমি তো আমার বাবাকে চেনো না। তাহলে আমি কি আর আমার স্বপ্ন পূরণ করতে পারবো না? আমি কি বাবার কথার জবাব দিতে পারবো না? অবশ্যই পারবে, আর আমিও চাই তুমি সেটা করে দেখাও। শোনো, আমাকে কিছুই করতে হবে না, তুমি টেন্ডার এইভাবে জমা দাও, বাকি সব আমি দেখছি। আমি বড্ড টেনশনে ছিলাম, যেটার হাত থেকে তুমি আমাকে বাঁচালে। বড্ড বেশি ভালোবাসি শোনা। আমিও। আর এই যে আমার কষ্টের ফল কিন্তু সুন্দর হওয়া চাই, বুঝলে? অবশ্যই, তুমি পাশে থাকলে আমি সব করতে পারি। এভাবে ওরা কিছু সময় কথা বলে ফোন রেখে দেয়। পরের দিন রাহাত নাস্তা করে অফিসে চলে আসে এবং নিজের সাথে প্রজেক্ট তৈরি করে এবং সেটা রাইসার কোম্পানিতে সাবমিট করার জন্য রেডি করে। রাহাত ওর বন্ধুদের বলেছে, দোস্ত, তোরা দোয়া করিস আমি যেন এই প্রজেক্টটা পাই, আর যেভাবেই হোক এই প্রজেক্টটা আমাকে পেতে হবে। আমার বিশ্বাস আছে তুই অবশ্যই পাবি। তোর সাথে ভাবি আছে, সেই সব পথ তোকে দেখিয়ে দেবে। বন্ধু, ভাগ্য করে একটা গার্লফ্রেন্ড পাইছিস, হয়তো এমন মানুষ খুব কমই পাওয়া যায়। সত্যি আমি রাইসাকে পেয়ে ধন্য মনে করি, তবে আমি নিজেকে সার্থক সেদিন মনে করব যেই আমি ওর বাবার কাছে গিয়ে ওকে আমার বাবা মায়ের পুত্রবধূ করার দাবি করতে পারবো। তুই কোনো চিন্তা করিস না, আল্লাহ সেই ব্যবস্থাও কোনো না কোনোভাবে ঠিকই করে দিবেন। কথায় আছে না,
যার সাথে যার মিল তার সাথে তার জোড়া বাঁধবে। আচ্ছা, অনেক কথা বললাম, তোরা থাক, এই দিকটা সামলে নিস। আমি গিয়ে টেন্ডারটা জমা দিয়ে আসি। ঠিক আছে, যা তবে সাবধানে যাইস কেমন? ঠিক আছে। আর তোরাও সবাইকে নিয়ে সাবধানে কাজ করিস। রাহাত কথাটা বলি সেখান থেকে চলে আসে। রাহাত একটা রিক্সা নিয়ে সোজা রাইসা গার্মেন্টসের হেড অফিসে চলে আসে। অফিসটা খুব বড় হওয়ায় নিরাপত্তা প্রহরীও বেশিই রেখেছে। রাহাত গেট দিয়ে ঢুকতে নিলে দারোয়ান বাধা প্রদান করে, কেননা তাদের ধারণা রাহাতের মতো মানুষ এই কোম্পানিতে কি করবে, কেননা এখানে সব বড় বড় কোম্পানি থেকে টেন্ডার জমা দেয়। রাহাত খুব করে বলে বুঝিয়েও যখন কোনো উপায় পাচ্ছিল না, তখন রাইসাকে ফোন দেয়। রাইসা ওর বাবার সাথে অফিসে বসে একটা মিটিং করছিল বলে কলটা দেখেও রিসিভ করতে পারে না। রাহাত বারবার কল দেবার পরে রাইসা রাগী মুড নিয়ে কলটা রিসিভ করে বলে, দেখছই যে আমি কলটা রিসিভ করতে পারছি না, তারপরে বারবার ফোন দিয়ে যাচ্ছ। তোমার মতো আমি কি শুধু বসে বসে খাই নাকি? আমাকে কাজ করতে হয়। ও, আসলে আমার মনে ছিল না, আমি একটা বেকার ছেলে। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। কিসের ভুল? হ্যাঁ, কিসের ভুল যেখানে তুমি এখনো কল কাটোনি? রাহাত আর কোনো কথা না বলে কষ্টে ভরা মনটা নিয়ে চলে আসতে যাবে, এমন সময় পেছন থেকে একটা দারোয়ান ডেকে তার কাছে টেন্ডারের পেপার জমা দিয়ে যেতে বলে। সে জমা দিয়ে দেবে। রাহাতও আর কিছু না ভেবে কাগজপত্র তার কাছে দিয়ে চলে আসে, তাকে ধন্যবাদ জানিয়ে। রাহাতের মনটা ভীষণ খারাপ রাইসার ব্যবহারে। রাইসা আমাকে এত বড় কথা বলতে পারলো? আমি তো একটা দরকারে পরেই ওকে ফোন দিয়েছিলাম। তাক, আমি আর ফোন দিব না ওকে। রাহাত কথাগুলো ভাবতে ভাবতে আবারও অফিসে চলে আসে। রাহাতকে এভাবে মন খারাপ করে আসতে দেখে ওর বন্ধুরা জিজ্ঞেস করে, কিরে বন্ধু, তোর আবার কি হলো? এমনভাবে মন খারাপ করে আসলি কেন? যেখানে গেলি তো ভালো মানুষ। রাহাত এবার চুপ করে না থেকে সেই ঘটনাটা সম্পূর্ণ খুলে বলে, যেটা শুনে ওর বন্ধু জাকারিয়া বলে, দেখ, ভাবি তো তোর সাথে এমন ব্যবহার করে না। হয়তো তার কাছে তার বাবা ছিল বা গুরুত্বপূর্ণ কাজে বিজি ছিলেন। আমার থেকে কি ওর কাছে কাজটাই বড় হয়ে গেল? আমি একটা সাহায্যের জন্য তো কল দিয়েছিলাম। সে যাই হোক, তুই টেন্ডারটা জমা দিয়েছিস তো নাকি সেটা আগে বল। আমি জায়গা মতো দিতে পারিনি, ওই কোম্পানির সিকিউরিটির কাছে দিয়ে এসেছি, কেননা আমাকে এই পোশাক নিয়ে ভিতরে যেতে দেয়নি। তাহলে বন্ধু, এটা কনফার্ম আমরা ওই টেন্ডারটা পাচ্ছি না। পাবো কিনা সেটা জানি না, তবে আল্লাহ যদি আমার কপালে লিখে রাখে তাহলে হয়তো পেলেও পেতে পারি। এভাবে ওরা আরও অনেক কথা বলা। রাহাত অফিসের সব কাজ শেষ করে বাসায় চলে আসে। মাথাটা খুব করে ব্যথা করছে, তাই সোফাতে বসে ওর মাকে বলে, আম্মু, আমাকে একটা কড়া করে কফি বানিয়ে এনে দিতে পারবা? মাথাটা ভীষণভাবে জ্বলাপোড়া করতেছে। বাবা, তোর কি হয়েছে? এমন করতেছিস কেন? সকালে তো ভালোভাবেই বাসা থেকে বেরিয়ে গেলি। এ কি, তোর কপালে তো জ্বরে পুড়ে যাচ্ছে। রাহাতের মা রাহাতের কপালে হাত দিয়ে উপরের কথাটা বলে। রাহাতের এত জ্বর দেখে সেও ঘাবড়ে যায়, জোরে চিৎকার দিয়ে রাহাতের বাবাকে ডেকে বলে, রাহাতের আব্বু, তুমি কোথায়? তাড়াতাড়ি নিচে আসো তো। রাশিদা চৌধুরীর কথা শুনে রাহাতের বাবা তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে বলে, কি হয়েছে? এভাবে চিল্লিয়ে ডাকছো কেন? মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। তার থেকেও বড়টা হয়েছে। আমি কি আর তোমাকে সাথে ডাকি? দেখে যাও, রাহাতের গা জ্বরে পুড়ে যাচ্ছে। কি বলো? এই অসময়ে আবার জ্বর কেন আসলো? তোমার ছেলে নিশ্চয়ই গিয়ে এই রোদের মাঝে খেলাধুলা করেছে, নাহলে বাইরে তো বৃষ্টিও নেই যে বৃষ্টিতে ভিজে জ্বর আনবে। তুমি একশো বেশি কথা বলো, এই জন্য আমার ভালো লাগে না। এদিকে ছেলে জ্বরে মরছে আর উনি আইসে মজা করতে। যাও গিয়ে ডাক্তার খবর দাও। যাচ্ছি যাচ্ছি। মা ছেলে মিলে আমার জীবনটাকে একেবারে অতিষ্ঠ করে তুললো। রাহাতের বাবা কথাটা বলেই সেখান থেকে রুমে চলে আসে আর আলমারি থেকে ডাক্তারি পোশাকটা বের করে পরে জ্বর পরিমাপ করার যন্ত্র নিয়ে নিচে আসে। রাহাতের বাবাকে দেখে আবারও মিসেস রাশিদা চৌধুরী বলে, তোমাকে আমি বলেছি ডাক্তার ডেকে আনতে, তাহলে তুমি এইসব পরে আসলে কেন? তোমার কি মনে হয় ওর বাবা বিদেশের এমনি এমনি সেরা ডাক্তার ছিল? আমাকে সবাই এমনি সম্মান করত, ভালো ডাক্তার বলে জানতো। এত কথা না বলে দেখো তো কি অবস্থা এখন। আইসি বড় বড় কথা বলতে। তুমি দেখতে দিলেই না আমি ওকে দেখতে পারবো, তাই না? সরো, ওকে চেক করে দেখি। রাহাতের বাবা কথাটা বলে রাহাতের শরীরের তাপমাত্রা চেক করে দেখে সেই লেভেলের বেড়ে গেছে। তাই উনি বলে, রাহাতের মা, আগে ওর মাথায় পানি ঢালতে হবে, নাহলে জ্বরের পরিমাণ আরও বেড়ে যাবে।
আর আমি গিয়ে ওর জন্য ওষুধ নিয়ে আসি। আচ্ছা যাও তাহলে। এই ফুলমতি আয় তো, রাহাতের মাথায় পানি দিতে হবে। রাহাতের মায়ের কথা শুনে ফুলমতি এসে রাহাতের মাথায় পানি দিতে থাকে। বেশ কিছু সময় পানি ঢালবার পরে রাহাতের জ্বর কিছুটা হলেও কমে যায়। আর এদিকে ওষুধ নিয়ে আসলে কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। রাহাত বিছানায় শুয়ে আছে আর ওর মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাহাত রাইসার কথা ভাবতে ভাবতেই যেন শেষ। ওর যেন মাথায় আসছে না রাইসা ওর সাথে এমন ব্যবহার কেন করছে। আচ্ছা রাহাত, তুই একটা কথা বলতো, তোর কি হয়েছে যা হঠাৎ করে এভাবে জ্বর চলে আসলো? মা, তুমি জানো রাইসা আজকে আমাকে কী বলেছে? আমি নাকি ওকে শুধু শুধু ডিস্টার্ব করি, আমি নাকি ওর কাজে বাধা দিই। রাইসা হয়তো কোনো কাজে বিজি ছিল, তাই হয়তো তোর সাথে এমন ব্যবহার করেছে। তবে চিন্তা করিস না, রাইসা তোকে ঠিকই ফোন দিয়ে খোঁজ নিবি, দেখিস। রাহাতের মা কথাটা বলতে না বলতে রাহাতের পাশে থাকা ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে ভেসে আছে মাই লাভ দিয়ে সেভ করা নাম্বারটা। একের পর এক কল দিয়ে চলেছে রাইসা, তবু রাহাত রিসিভ করছে না দেখে রাহাতের মা বলে, দেখ রাহাত, এভাবে রাগ করে থাকিস না। দেখ মেয়েটা কতবার তোকে ফোন দিয়েই যাচ্ছে, একবার কলটা রিসিভ করে কথাটা বলে দেখ কি বলে। না, আমি রিসিভ করবো না। ও বলে আমি নাকি ওকে ফোন দিয়ে বিরক্ত করি। আরে বাবা, ফোন না ধরলে বুঝবি কি করে যে তোকেও কেন এমন কথা বলেছে? মায়ের কথা না শুনে পারলই না রাহাত। তাই রাহাত ইচ্ছে না থাকা সত্ত্বেও কলটা রিসিভ করতে ও পাশ থেকে বলে ওঠে, কি ব্যাপার, তোমার ফোন ধরতে এত সময় কেন লাগলো? নাকি আমি ফোন দিয়েছি সেটা দেখেও ধরছিলে না? কেন ফোন দিয়েছো? তখন না বলে দিলে আমি তোমাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করি। আরে বাবা, তুমি যখন ফোন দিয়েছিলে তখন আমি বাবার সাথে অফিসে গিয়েছিলাম, কাজ করছিলাম। এখন বাবা যদি তোমার সম্পর্কে জানতে পারতো তাহলে খবর করে ছাড়তো। তাই তো তোমাকে এসব বলেছি, যেন বাবা বুঝতে পারে এটা অপরিচিত নাম্বার। তাই বলে তুমি এইভাবে বলবা? যেটা শোনার পর থেকে আমার শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে জ্বর এসেছে। আমি তোমার চিন্তায় শেষ প্রায়। হাই রে, একটু বুঝতেও চেষ্টা করলে না আমি তোমার সাথে কেন অমন করতে পারি? তা কেন ফোন দিয়েছিলে তখন? এখন বলে কি লাভ? তখন একটা কাজ ছিল তাই ফোন দিছিলাম, তুমি দূর দূর করে তাড়িয়ে দিছো ফোনের মাঝে। সরি বাবু, আমি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে। আচ্ছা, তোমার জ্বর এখন কেমন? এই তো একটু কমে গেছে মায়ের সেবা পেয়ে, আর বাবা গেছে ওষুধ আনার জন্য। দাঁড়াও, আমি আসতেছি। না, তোমার এখন আসতে হবে না, প্রায় রাত হয়ে এসেছে, আর এখন আসলে তোমার বাবা মেনে নিবে না। রাহাত উপরের কথাটা বলে কারণ ও ভালো করেই জানে রাইসা বলেছে তো আসবে, তাই মানা করে দেয়। কিন্তু রাইসা তো শোনার মতো মেয়ে না, তাই রাহাতের কোনো কথা না শুনিয়ে ফোনটা কেটে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। মা, তুমি দেখেছো আমি ওকে মানা করলাম, তারপরও আসতেছে ওর বাবার চোখকে ফাঁকি দিয়ে। আসলে মেয়েটা তোকে খুব বেশি ভালোবাসে, তাই তো তোর সাথে সব সময় খুনসুটি করেই থাকে। তুই কি জানিস এমন ছোট ছোট খুনসুটিগুলো ভালোবাসা বাড়ায়? মা, ও যে আমাকে ভালোবাসে সেটা তো আমিও জানি, তার জন্যই তো আমাদের প্রেমে এত ব্রেকআপ বেশি। তুই যেমন তোর প্রেমও ঠিক তেমন। আচ্ছা তুই থাক, আমি গেলাম। আচ্ছা মা, ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি একটু ঘুমাই। আচ্ছা ঠিক আছে। রাহাতের মা কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এদিকে রাইসা 50 কিলোমিটার পথ অতিক্রম করে রাহাতের বাড়িতে এসে পৌঁছে। রাইসা গাড়ি থেকে নামতেই রাহাতের বাবা সামনে পড়ে যায়, তাই তাকে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এ মা, ভালো আছি, তা তুমি কেমন আছো? আর বলিয়েন না, আপনার ছেলে আমাকে প্রায় সব সময় প্যারার মাঝেই রাখে। দেখছেন না ওর জ্বর হয়েছে আর আমাকে জানায়নি পর্যন্ত। আমার যে ওর জন্য সারাক্ষণ কত টেনশন হয় সেটা ও বুঝতেই পারে না। রাইসার এমন কথা শুনে রাহাতের বাবা মনে মনে বলে ওঠে যে এই কথাটা রাইসার কান পর্যন্ত পৌঁছাতেই পারে না। আমার ছেলেটার জ্বর হবার পিছনে তোমার হাতটাই যে আছে সেটা কি আমি বুঝি না মনে করছো? আমার ছেলে তোমাকে না, বরং তুমি আমার ছেলেকে সবসময় প্যাডের মাঝে রাখো। আচ্ছা রাইসা মা, তুমি তাহলে আগে গিয়ে আমার ছেলের সাথে দেখা করে আসো, কেমন? ঠিক আছে আঙ্কেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, এখানে দাঁড়িয়ে পাশের বাসার আন্টির সাথে চোকাচুকি না করে ভিতরে আসেন, কেমন? রাইসা কথাটা বলেই তাড়াতাড়ি ভেতরে চলে যায়, কেননা এমন করেই রাহাতের বাবার সাথে দুষ্টুমি করে রাইসা, সেটা রাহাতের বাবাও ভালো করেই জানে। এদিকে রাহাতের বাবা বলে, ফাজিল মেয়ে একটা, সবসময় আমার সাথে লেগে থাকবে, মনে হয় দুষ্টুমি ছাড়া কিছুই বোঝে না। এইদিকে রাহাতের মা রাহাতের জন্য স্যুপ তৈরি করছে। বাইরে থেকে দেখে আগে রাইসা রান্নাঘরে ঢুকে পড়ে। রাইসার
রাহাতের মাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো আন্টি? আর তোমার ফাজিল ছেলে কেমন আছে? হুম হুম। এই তো আছি ভালো। আর আমার ছেলের এই অবস্থার পিছিয়ে তোর হাতে আছে, তাই না? আচ্ছা, আমি বুঝি না তুই আমার ছেলেটার সাথে এমন কেন করিস, হ্যাঁ? এমন করতে যে তোমার মেয়ের প্রচুর ভাল লাগে, তাই আমি খুঁটিয়ে খুঁটিয়ে তোমার ছেলের সাথে এমন করি। হয়েছে। তুই একটু এখানে থাক, আমি একটু বাইরে থেকে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি এখানে আছি। রাইসার কথাটা শুনি রাহাতের মা মিসেস চৌধুরী বাইরে চলে আসে, আর এদিকে রাইসা পাতিলে নাড়তে থাকে। কিছু সময় পরে বাইরে পানির খিলি মুখে দিতে দিতে রাইসাকে ডেকে বলে রাহাতের মা, রাইসা মা, আগুনটা একটু বেশি করে জ্বালায় দে তো। আন্টি, আমি আসার সময় দেখলাম আঙ্কেল পাশের বাসার আন্টির সাথে কেমন চোখে চোখ রেখে কথা বলতেছে। রাইসা মা, চুলে আগুন জ্বালিয়ে দিতে বলেছি, আমার সংসারে না, বুঝেছিস? রাহাতের মায়ের কথা শুনে রাইসা একটু লজ্জা পেয়ে মাথায় টোকা দেয়। এদিকে কিছু সময় পরে স্যুপ নিয়ে রাইসা রাহাতের রুমে এসে বলে, এই যে আমার প্রেম রাজ্যের রাজা, আপনার এই অবস্থা কেন? রাইসার কথা শুনে রাহাত মুখ তুলে রাইসার দিকে তাকিয়ে আস্তে করে বলে, আমার এমন অবস্থা করে আবার জিজ্ঞেস করতেছো কেন আমার এই অবস্থা? হ্যাঁ, এটা কি কাটাকায় লবণের চিটা দেওয়ার মতো না বলো? তোমাকে এত ভালোবাসি বলেই তো এমন করি, দেখছো না আমি তোমাকে দেখতে রাতে ছুটে এসেছি। সেটা তো ভালো করেছো, তবে সেটা বাসায় গেলে বুঝতে পারবে যদি আঙ্কেল তোমাকে এত রাতে বাইরে থেকে যেতে দেখে। সেই ভয় নেই, কেননা তোমার জানটার মাথায় কোনো বুদ্ধির কমতি নেই। আমি বাবাকে বলে এসেছি আজকে জান্নাতের জন্মদিন, তাই রাতে একটা অনুষ্ঠান হবে, আমারও আসতে লেট হবে। মা গো মা, আমার কলেজে পাখির এত এত বুদ্ধি নিয়ে ঘুমায় কি করে শুনি? আচ্ছা এখন বলো, তোমার টেন্ডার জমা দেবার কি খবর? টেন্ডারটা কি তুমি পাবে নাকি আশা ছেড়ে দিতে হবে? জমা দিতে পারলে তো আশাটুকু বাঁচিয়ে রাখতে পারতাম, জমাই তো দিতে পারিনি, তাহলে আশা বেঁচে থাকবে কী করে? কেননা তোমাদের কোম্পানির সিকিউরিটিগুলো ফাজিলের হাড্ডি। আমি এত এত করে বলার পরও আমাকে এই পোশাকের ভিতরে যেতে দিল না, তাই তো তোমাকে সেটা জানানোর জন্যই ফোন দিয়েছিলাম। আহা শোনা গো, আমার খুব কষ্ট পেয়েছো তাই না? আচ্ছা তারপরে কাগজটা নিয়ে কি চলে এসেছো? না, এক সিকিউরিটি গার্ডের কাছে দিয়ে এসেছি, এখন সে যদি জমা দেয় তাহলে জমা হবে, না হলে তোমাদের কোম্পানির প্রতি আমার কোনো লোভ নেই। বাব্বা, শ্বশুর কোম্পানির প্রতি লোভ নেই, এটা শুনতে কেমন একটা লাগলো না? আমার তো শ্বশুরের ওই সম্পদের প্রতি কোনো লোভ নেই, আমার তো লোভ হচ্ছে শ্বশুর মশাইয়ের এই যে দামি সম্পদটার দিকে। রাহাত রাইসাকে বুকে জড়িয়ে উপরের কথাটা বলে। রাইসাও রাহাতের কপালেই একটা চুমু খেয়ে বলে, তাও অনেক হয়েছে, আর না, এবার লক্ষ্মী ছেলের মতো এই বাটির সবটুকু স্যুপ খেয়ে শেষ করে দাও তো, তাও 5 মিনিটের মাঝে। আমার তো খাওয়ার ইচ্ছা নাই, তবুও কেউ যদি তার নিজের হাত দিয়ে আমাকে আদর করে খাইয়ে দিত তাহলে হয়তো খাওয়ার ইচ্ছা না থাকলেও আপনা আপনি খাওয়ার রুচি এসে যেত। রাহাতের কথা শুনে রাইসা একটা ভুবন ভুলানো হাসি দিয়ে খাওয়াতে শুরু করে। রাহাত পলকহীন দৃষ্টিতে রাইসার মুখের দিকে তাকিয়ে সুন্দর করে স্যুপ খাচ্ছে। ধীরে ধীরে খাওয়া শেষ করে রাইসা সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে। এভাবে ওদের ঝগড়া, রাগ, অভিমান প্রতিনিয়ত চলতেই থাকে। একদিন রাহাত অফিসে বসে আছে, এমন সময় রাইসা কোম্পানি থেকে নোটিশ পাঠায় যে রাহাত টেন্ডারটা পেয়েছে আর তাকে ওই কোম্পানির এমডির সাথে দেখা করতে হবে, তাও আবার এক্ষুনি। তাই রাহাত খুশিতে আত্মহারা হয়ে ওর বন্ধুদেরকে বলে, দোস্ত, আমাকে এইমাত্র নোটিশ পাঠিয়েছে ওই কোম্পানি থেকে, আমি নাকি টেন্ডারটা পেয়েছি। ভাবতে অবাক লাগছে, আমি 50 লাখ টাকার টেন্ডার পেয়েছি। কংগ্রেস মাই ডিয়ার ফ্রেন্ড, দোয়া ও অনেক অনেক শুভকামনা রইল তোর জন্য। এভাবেই সত্য ও নিষ্ঠার সাথে উপরে ওঠ। হ্যাঁ, আমরা এভাবে পরিশ্রম করলে অবশ্যই উপরে উঠতে পারবো। তোরা থাক, আমাকে এখনই এমডি স্যারের সাথে দেখা করতে হবে। আর হ্যাঁ, ওই দিকটা দেখে রাখিস কেমন? আচ্ছা, তুই কোনো চিন্তাই করিস না। রমজান মাস চলছে, সবার একটু হলেও কষ্ট হবে, তবুও আমি তাদের বলে একটু কাজ বেশি করানোর চেষ্টা করবো নি। আমি আগে ঘুরে আসি, তারপরে এটা নিয়ে একটা কথা বলা যাবে, কেমন? আচ্ছা, সেটাই ভালো হবে নি, তুই আগে ঘুরে আয়। রাহাত আর কোনো কথা না বলে সেখান থেকে সোজা বেরিয়ে পড়ে। রাহাত আজকে অফিসে বাইক নিয়ে এসেছে, তাই বাইক নিয়ে চলে আসে ওই কোম্পানিতে। আজকে একটা কাগজ দেখালে কেউ আর ভেতরে যেতে দিতে মানা করে না। রাহাত খুশি মনে
ভেতরে এসে একজনের থেকে এমডির রুম কোনটা শুনে চলে আসে। রাহাত দরজার বাইরে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম স্যার, ভিতরে আসতে পারি? রাহাতের কথা শুনে মিস্টার আদনান সাহেব ফাইলের উপর থেকে মুখটা তুলে চোখ থেকে চশমাটা খুলে সামনের দিকে তাকিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মিস্টার রাহাত, ভিতরে আসুন, ধন্যবাদ স্যার। বসুন। আর এত অল্প সময়ে এত সুন্দর পজিশনে আসলে কিভাবে? তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি ব্যবসার সাথে জড়িত ছিলে। আসলে স্যার, আমি আসলেই কোনো কালেও ব্যবসার সাথে জড়িত ছিলাম না। আমার একটা পাগলি গার্লফ্রেন্ড আছে, সে আমাকে গাইড করেছে। রাহাতের কথা শুনে আদনান সাহেবের পাশে বসে পেপারে মুখ লুকিয়ে থাকা মেয়েটা পেপারের পেছন থেকে মুখটা বের করতেই রাহাত ভূত দেখার মতো চমকে যায়। কেননা রাইসা বসেছিল তার বাবার পাশে। রাইসা রাহাতের দিকে তাকিয়ে নখ দিয়ে নাকে ঘষা দিয়ে ঠিক হয়ে বসে। এইদিকে রাহাতকে উদ্দেশ্য করে বলে, ও আচ্ছা, তাহলে তো বলতে গেলে তুমি চানওয়ালা কপালওয়ালা সুন্দর মনের একটা গার্লফ্রেন্ড পেয়েছো। আচ্ছা, আমি যে 50 লাখ টাকার টেনারটা তোমাকে দিতে চাচ্ছি, তুমি কি ঠিকমতো অর্ডার ডেলিভারি দিতে পারবে? যদিও কোম্পানি ছোট হিসেবে তোমার কাজের কোয়ালিটি অনেক বেটার। স্যার, আপনি শুধু একবার সুযোগ দিয়ে দেখেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আশা করি আপনাকে নিরাশ করব না। ঠিক আছে, তোমাকে একটা সুযোগ দিচ্ছি। দোয়া করি জীবনে অনেক বড় হও। তারপরে রাহাত খুশি মনে কাগজে সাইন করে বাইরে চলে আসে। রাহাত গেটের বাইরে আসতে না আসতেই টুম করে ওর মোবাইলে একটা মেসেজ আসে। রাহাত মেসেজটা সিন করে দেখে সুন্দর করে লেখা, আমার বদনাম আমার বাবার কাছে, তাই না? তোমাকে হাতের কাছে পেয়ে নি, বুঝাবো মজা। আমি পাগলি, তাই না? রাহাত মেসেজটা পড়ে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। অফিসে এসে সব কাজ করে সবুজ ও জাকারিয়াকে বলে, দোস্ত, ওরা আমাদের কাজ দিয়েছে এবং এই কোয়ালিটি অনুযায়ী আগামী 10 দিনের মাঝে এত পিস মাল ডেলিভারি দিতে হবে। কিন্তু এত পিস মাল কিভাবে ডেলিভারি দেবো বল, যেখানে আমাদের এখানে শ্রমিক আছে খুব কম, তার উপরে রমজানের দিন। দেখ দোস্ত, আমি জানি না কিভাবে হবে, তবে আমি জানি এই কাজটা ভালোভাবেই আমাদের শেষ করতে হবে। আর হ্যাঁ, আজকে থেকে কোম্পানির সবাইকে ইফতারি করানোর ব্যবস্থা করবি আর সবাইকে 2 ঘন্টা করে ওভার টাইম করাবি। তবে আগে হাজিরার তুলনায় এখন 5 টাকা ঘন্টা বেশি পাবে। তোর মাথায় বুদ্ধি আছে বলতেই হবে। শ্রমিকদের সুবিধা দিলে তারা মালিকের জন্য নিজের জানটাও দিয়ে দিবে, আর তো সামান্য কাজে। সেটাই, আমি তাদের সকল প্রকার সুবিধা দিতে রাজি আছি। তাদের তো আমার জন্য এটুকু করতেই হবে। এভাবে রাহাত সবাইকে কিভাবে কি কাজ করতে হবে বুঝিয়ে দেয়। সবাই মন দিয়ে কাজ করে। রাহাত যেমনটা চেয়েছিল তার থেকেও বেশি। রাহাতের কোম্পানি ধীরে ধীরে বেশ সুনাম অর্জন করতে থাকে। প্রথম প্রজেক্টটা খুব ভালোভাবেই হ্যান্ডেল করে। এভাবে ধীরে ধীরে আরও বড় বড় টেন্ডার পেতে শুরু করে। রাহাত ওই কোম্পানির মালিকের থেকে কোম্পানিটা নিজের নামে কিনে নেয় আর নামকরণ করে মা বাবার দোয়া ফ্যাশন লিমিটেড। এখন রাহাত বেশ কয়েকটা গার্মেন্টস টেক্সটাইলের মালিক, যেটা আদৌ তার বাবা মা জানে না। একদিন সকালে খাবার সময়, রাহাত, তুই কি আমার কথা কানে নিবি না? তোকে কত করে বললাম একটা কাজ কর, কই তুই তো কিছুই করিস না। সেই সকালে ঘুরতে যাস আর রাতে আইসোস। এমন করে কি জীবন চলবে নাকি? আমরা কি রাইসার বাবার কাছে তোর বিয়ের প্রস্তাব পাঠাতে পারবো নাকি? বাবা, আমি তো একটা ছোট চাকরি করি এখন। আমি আশা করি এটা দিয়েই তোমাদের মুখ উজ্জ্বল করতে পারবো। দেখো, তুই মুখ উজ্জ্বল করবি না সাই, ওই গাধা। কোনো ছোট কাজ দিয়ে কি আর বড় হওয়া যায় নাকি? জীবনে বড় হতে হলে অবশ্যই বড় কিছু থেকেই শুরু করতে হয়। না বাবা, এটা ধারণা। কেননা উপরে উঠতে হলে অবশ্যই নিচ থেকে উপরে উঠতে হবে, না হলে ভেঙে পড়ে যেতে হবে। কেননা কোনো কাজের গোড়া যদি শক্ত হয় তাহলে তার আগেও শক্ত হবে। তুই আমাকে যে কোনোভাবে হোক কথার পেছে হারাবি, সেটা ভালো করেই জানি। তোর যা ইচ্ছে তুই সেটাই কর। ইদানিং আমার থেকে তো আর টাকা নিচ্ছিস না গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, সেটাই ভালো। আম্মু, আব্বু কিন্তু আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছে। আমি কিন্তু রাহাত থাম তো। আর এই যে, তুমি কি একটু চুপ থাকতে পারো না? ছেলেটার সাথে সব সময় এটা সেটা নিয়ে ঝগড়া না করলে কি তোমার চলে না? হ্যাঁ, তোমার ছেলেই তো আমাকে দিয়ে কথা বলাই, আমি কি আর এমনি এমনি বলি নাকি? হয়েছে, আর বলতে হবে না। এখন চুপচাপ খেয়ে যার যার মতো কাজে চলে যাও। এভাবেই নানান কথাবার্তার মাঝে দিয়েই ওরা খাওয়া শেষ করে। রাহাত বাড়ি থেকে বেরিয়ে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে অফিসে চলে আসে।
কিছু করে সবুজ ও জাকারিয়াকে বুঝিয়ে বেরিয়ে পড়ে রাইসার সাথে দেখা করতে। কেননা রাইসার সাথে এখন দেখা করতে পারছে না তেমন আগের মতো, তাই রাইসা রাগেই ফুলে আছে। রাইসা একটা বেঞ্চে বসে আছে আর রাহাত পেছন থেকে এসে, হাই মন পাখি, মন খারাপ করে বসে আছো কেন? তোমার সাথে তো কোনো কথাই নেই। তোমার মনে পড়ে আজকে কতদিন পরে আমার সাথে দেখা করছো? কতদিন আর হবে বলো? এই তো আমার মনে হয় 10 দিন পর। রাহাতের কথা শুনে রাইসা বসা থেকে দাঁড়িয়ে রাহাতের বুকে কিল ঘুষি দিতে দিতে বলে, 10টা দিন আমার কাছে 10 বছরের মতো মনে হয়েছে, আর তুমি বলছো 10 দিন? হ্যাঁ, আসলে তুমি আর আমাকে আগের মতো ভালোই বাসো না। আর ভালোবাসবে কি? তুমি তো এখন বড়লোক হয়ে গেছো। তুমি যদি এভাবে বলো তাহলে কি হবে বলো? তোমার বাপই তো আমাকে সব সময় প্যারার মাঝে রাখে। এটা করো তো ওটা করো, ওটা করো তো এটা করো। ব্যবসা করতেছো, এমন একটু কষ্ট তো করতেই হবে। যাই হোক, এবার কিন্তু আমাকে তোমার ঘরে নেবার জন্য বাবাকে বলতে হবে। আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না। আর কয়েকটা দিন অপেক্ষা করো, তারপরে তোমাকে আমার ঘরে নিয়ে আসবো। মনে যেন থাকে। তুমি তো আবার একটু পরেই ভুলে যাবে। এইভাবে ওরা আরও অনেক কথা বলে সেখান থেকে একটা রেস্টুরেন্টে চলে আসে। রাহাত আর রাইসা রেস্টুরেন্টে ঢুকেই তো অবাক, কেননা সামনের টেবিলে বসে খাবার খাচ্ছে সবুজ আর জান্নাত। সবুজ রাহাতকে দেখে বলে, দোস্ত, আসলে জান্নাতের সাথে ভালোই কয়েকদিন হলো দেখা করতে পারিনি, তাই আজকে ওর সাথে একটু ঘুরতে আইছি। সবুজের এমন করে কথা বলা দেখে রাহাত আস্তে করে বলে, সেটা তো আমি দেখতেই পারছি। তাই একা একাই খাবি নাকি আমাদেরকেও একটু ভাগ দিবি? তবে তোদের প্রেমের কমতে হলে দিতে হবে না। আমি তো জানি তুই শালা আইছিস আমার প্রেমে ভাগ বসানোর জন্য, না হলে দেশে এত রেস্টুরেন্ট থাকতে তুই এখানেই কেন আসবি? আমার তো একই কথা, দেশে এত রেস্টুরেন্ট থাকতে তোরা কেন এখানে আসতে গেলি? যাই হোক মামা, এত কথা বাড়িয়ে পেটে কোদা বাড়িয়ে লাভ নেই, তাই খাবার অর্ডার কর। রাহাতের কথা মতো সবুজ আরও খাবার অর্ডার করে। তারপরে সবাই কথা বলে যার যার বাসায় চলে আসে। রাহাতের কোম্পানি ধীরে ধীরে দেশের উচ্চ স্থান দখল করতে শুরু করে। রাহাতের কঠোর চেষ্টা আর শ্রমিকদের কঠোর পরিশ্রমের ফলে এখন রাহাতের কোম্পানি দেশের নাম্বার 1 ব্যবসায়ীদের তালিকায় 12 নম্বরে আছে। রাহাত বাড়ি গাড়ি সব করেছে, সেটা এখনও ওর বাবা মা জানে না, কেননা রাহাত ভালো একটা সময় দেখে তাদের চমকে দেবে তাই জানায়নি। একদিন রাতেই খাবার খাওয়ার সময়, রাহাত, আমি বলি কি, তোর বাবার তো টাকা পয়সা কমতি নেই। এখন সেই টাকা পয়সা খাওয়ার জন্য একটা মানুষকে এই বাড়িতে আনা কি উচিত না? তুমি কি বলছো মা? বাবা তো বলেছে সে আমাকে কানা করেও দিবে না, তাহলে আমি আবার আরেকজনকে নিয়ে এসে খাওয়াবো কি? আমি জানি তোর জীবনে নিজের পায়ে দাঁড়াবার যোগ্যতা হবেও না, আর আমার বৌমার হাতে সেবা পাওয়াও হবে না। তাই আমি চাই তোকে বিয়ে দেব। বৌমাকে না হয় আমি খাওয়াবো, তুই তো আর পারবি না। বাবা, তোমার কি মনে হয় আমি আমার পায়ে হাঁটি না, নাকি অন্য কারো পায়ে হাঁটি? আরে বাবা, 2 পায়ে চলতে পারলে হাঁটা বলে না, আমি জীবনে বড় হবার কথা বলতেছি। ও, তার মানে আমি হাঁটতে পারি না, আবার এখন বলছো বড় হয়নি, এখন সেই ধুতু খাওয়া ছোট বাচ্চা আছে। রাশিদা, তোমার ছেলেকে বলো থামতে। ওর সাথে কথা বলে আমার মাথা ব্যথা হয়ে যাবে। আর হাত শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি তোর বিয়ের প্রস্তাব নিয়ে রাইসাদের বাড়িতে যাব। সেটা তোমরা যা ভালো মনে করো। রাহাত কথাটা বলেই সেখান থেকে খাবার না খেয়ে একটু লজ্জা পেয়ে চলে যায়। আর এদিকে মিসেস চৌধুরী ও মিস্টার চৌধুরী হাসাহাসি করে একে অপরকে বলছে, দেখেছো রাহাতের মা, তোমার ছেলে মেয়েদের মতো কিরকম লজ্জা পেয়ে চলে গেল। বাপ যেমন ছিল তো তেমনই হবে, তাই না? আমি শাশুড়ি মায়ের কাছ থেকে শুনেছি তুমিও বিয়ের আগে এমন করেছিলে। তুমি দেখছি গোপন খবর খুঁটে বের করে আমার ইজ্জতের ফালুদা করে ছাড়বে। আর আমি যেমন আমার ছেলে তেমনই যদি হয়, তাহলে আমি একজন প্রবাসী নামকরা ডাক্তার ছিলাম, সেটার পরেও তোমার ছেলে বেকারদের খাতা থেকে এখনো নিজের নামটাই সরাতে পারলো না। সেটাই তো আল্লাহর ইচ্ছে। এভাবে ওরা অনেক কথা বলে। এদিকে রাহাত রুমে এসে সোজা রাইসার নাম্বারে কল দেয়। ফোনটা যেহেতু রাইসার হাতেই ছিল তাই রিসিভ করতে দেরি হলো না। আসসালামু আলাইকুম সোনা পাখি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমার মন পাখিটা কেমন আছে? আমিও ভালো আছি। তা জনাব, রাতের খাবার খেয়েছেন নাকি? খাবার খেতে বসেই পুরোটা না খেয়ে চলে আইছি, কেননা বাবা একটা কথা বলে লজ্জায় ফেলে দিছিল। বাব্বা, আমার শ্বশুর মশাই তোমাকে কি এমন কথা শোনালো যে তুমি লজ্জায় একেবারে লাল হয়ে গিয়েছিলে?
সে কথাটা শুনলে তুমি অনেক খুশি হবে, এমনকি খুশির দরে রাখতে পারবে না। না পেরে আমাকে একটা মিষ্টি করে পাপ্পিও দিতে পারো। আরে বাবা, আমি তোমাকে এমনিতেই মন ভরে পাপ্পি দিচ্ছি, সমস্যা নেই। তার আগে বলো তো, বাবা কি বলেছে? আব্বু বলল তার এখন বৌমা দরকার, সে তার ছেলেকে বিয়ে দিতে চায়। রাহাতের কথা শুনি রাইসা নেকা কান্না শুরু করে রাহাতকে বলে, তুমি কি বলছো? তোমার বিয়ে দিলে আমার কি হবে? আমি তাহলে কাকে নিয়ে সারা জীবন কাটাবো? আরে গাধা, বাবা বলেছে তোমার আমার বিয়ের কথা তোমার বাবাকে জানাবে। যা গাধা, আর এটা আগে বললেই আমার চোখের পানি নষ্ট হতো না। আমার না খুব খুশি লাগতেছে। তোমার খুশি লাগতেছে আর আমার টেনশনে কলেজা ফেটে যাচ্ছে। এত খুশির মাঝে তুমি আবার টেনশনকে কাছে আসতে কেন দিলা, সেটাই তো বুঝতে পারছি না। ব্যাপারটা কি সেটা বলো তো। তোমার বাবা যদি আমার আর তোমার বিয়ের কথা শুনে রাজি না হয়? আরে পাগল, আমার বাবা কেন মেনে নেবে না বলো তো? তোমার তো এখন তার মেয়েকে বিয়ে করার মতো যোগ্যতা হয়েছে, রাজি না হবার মতো তো কিছু দেখছি না আমি। তবুও আমার ভীষণ ভয় করে। আর হ্যাঁ, আমার বাবা মা কিন্তু আমার সম্পর্কে এখনো কিছু জানে না। তুমি কালকে আমার বাবা মাকে একটু সম্মান করিও তোমাদের বাসায় গেলে। এমনিতেই বাবা কিন্তু বলে তুমি একটু বেশি দুষ্টু। সেটা তোমাকে বলতে হবে না, আমি জানি তাদের সাথে কেমন ব্যবহার করতে হবে। আর তার মেয়ে একটু দুষ্টু তো হতেই হবে, তাই না? সে তোমরা বৌমা শাশুড়ি মিলে যা ইচ্ছা করো গা, আমার কি। আচ্ছা, এখন তাহলে রাখি, একটা প্রজেক্টের কাজ করতে হবে। তোর সাথে কথা না বললে আমি বুঝি থাকতে পারবো? তুমি কানে হেডফোন লাগিয়ে কাজ করো, আমি তোমার নিঃশ্বাসের শব্দ শুনি। তবুও ফোন কাটবেন না বললাম। তোবাকে নিয়ে আর পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে চুপটি করে থাকবে, একটা কথাও কিন্তু বলবে না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে বাবু। রাহাত কানে হেডফোন লাগিয়ে ফোনটা পাশে রেখে ল্যাপটপ দিয়ে কাজ করতে থাকে। কাজ করতে করতে ঘড়ির কাঁটা 3টে ছুঁই ছুঁই, সেই দিকে খেয়াল নেই রাহাতের। কাজ শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 4টা বাজে। তাই ফোনের দিকে তাকিয়ে দেখে রাইসা এখনও কল কাটেনি। রাইসা ঘুমিয়ে গেছে, আর রাহাত রাইসার ভারী হওয়া নিঃশ্বাসের শব্দ শুনতে পারছে। পাগলে একটা, নিজেই বললো ঘুমাবে না আর ঠিকই নাক ডেকে ঘুমাচ্ছে। রাহাত হাসতে হাসতে কলটা না কেটে সেও ঘুমিয়ে পড়ে। সকালে রাইসা ঘুমিয়ে আছে। জানালা দিয়ে বাইরের আলো এসে রাইসার শরীরে পড়ছে। সোনালি রোদের স্পর্শে যেন রাইসার ঘুমটা আরও মিষ্টি মনে হচ্ছে। রাইসা আরও কিছু সময় ঘুম থেকে উঠে ফোনের দিকে তাকিয়ে দেখে এখনও কল কানেক্ট আছে, আর রাহাত গরুর মতো নাক ডেকে ঘুমাচ্ছে। রাইসা ঠোঁটের কোণে হাসি নিয়ে আস্তে করে বলে, গুড মর্নিং পাগল, এবার উঠে পড়ো। রাইসার কথা রাহাতের কান পর্যন্ত পৌঁছালোই না, কেননা রাহাত যে গভীর ঘুমে আচ্ছন্ন। রাইসা রাহাতকে না ডেকে উঠে ওয়াশরুমে যায়। এইদিকে সকালে সবুজ আর জাকারিয়া অফিসে এসে সবাইকে নতুন কাজ বুঝিয়ে দিয়ে তাদের কেবিনে বসে গল্প করতে থাকে। এমন সময়ই রাহাত ওদের ফোনে কল দেয়। রাহাতের কল দেখে সবুজ রিসিভ করে। কি নবাব সাহেব, আপনার কি ঘুম হলো নাকি আরও ঘুমাতে হবে? এত ঘুম কেন তোর চোখে, বুঝলাম না। রাহাত সবুজের কথা শুনে ঘুমন্ত কণ্ঠ নিয়েই বলে, তোমরা তো সারা দিন রাত গার্লফ্রেন্ড নিয়েই পড়ে থাকো, তাই ঘুমের মাঝে শান্তি আছে সেটা খবরও রাখো না, কিন্তু আমাকে খবর রাখতে হয়। হইছে, আর বলতে হবে না। এখন বল, অফিসে না এসে আবার ফোন দিলি কেন? আরে বেটা, ফোন কি তোদের সাথে দিছি নাকি? আজকে মা আর আব্বা রাইসাদের বাড়িতে যাবে, তাই বলেছে তোদের 2 বান্দরকে সাথে নিয়ে যাবে। আরে বেটা, তুই এই খবরটা আগে দিবি না? তাহলে অফিসে না এসে তোর বাড়িতেই চলে আসতাম। আচ্ছা থাম, আমরা এখনই চলে আসতেছি। আয়, আর কোনো ঝামেলা যেন আবার না হয় সেদিকে খেয়াল করে আসিস, কেমন? আচ্ছা দোস্ত, ঠিক আছে। রাহাত ফোন কেটে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। রাহাত যাবে না, কেননা রাহাতকে একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে, আর মিটিংটা খুবই জরুরি। রাহাত নাস্তা করে। মা, আমি সবুজ আর জাকারিয়াকে বলে দিছি ওরা আসতেছে, ওদের সাথে নিয়ে তোমরা চলে যেও, আমি একটা কাজে যাব। আমি বুঝি না তুই এত কিসের কাজ? প্রতিটা দিন সকালে যাস আবার রাতে ফিরে আসস। সত্যি করে একটা কথা বলতো আরহাত, তুই কোনো খারাপ কাজের সাথে জড়িত নেই তো? আবার বল। মা, তোমরা তোমাদের ছেলের উপর বিশ্বাস রাখতে পারো। আমি আর যাই করি না কেন কখনো তোমাদের বিশ্বাসের অমর্যাদা করব না, তবে সময় হলে ঠিকই জানতে পারবে আমি কোথায় যাই। রাহাত কথাটা বলেই রুমে চলে আসে।
আর আলমারি থেকে একটা ড্রেস বের করে গায়ে পরে একটা ফাইল নিয়ে চলে যায় সেই মিটিংয়ের উদ্দেশ্যে। আর এদিকে রাহাতের বাবা মা সবুজ আর জাকারিয়াকে সাথে নিয়ে রায়সাদের বাড়িতে চলে আসে। রায়সাদের বাড়ি দেখে তো রাহাতের বাবা অবাক, কেননা সে হয়তো অনেক দেশ ঘুরেছে কিন্তু কখনো এমন সুন্দর বাড়ি দেখেনি। ওরা বাড়ির ভেতরে আসতে দেখেই রায়সার বাবা বলে ওঠে, কি ব্যাপার, আপনারা কারা? আপনাদের তো মনে হচ্ছে না কখনো এর আগে দেখেছি। স্যার, উনি হলেন রাহাত সাহেবের বাবা, মিস্টার নূর হোসেন সাহেব। আর ওনাকে আপনি চিনতে পারছেন না? উনি বিলেত ফেরত একজন নামকরা ডাক্তার। বাহিরে ভালো ডাক্তার হওয়ার কারণে উনি কতবার পুরস্কার পেয়েছেন তার হিসাবও নেই। আর নাম করা ডাক্তার হওয়ার সাথে আমার বাড়িতে আসার সম্পর্ক কি, সেটাই তো আমি বুঝতে পারছি না। স্যার, আপনাকে মনে হয় রাইসা কিছু বলেনি? না, এ ব্যাপারে রাইসা তো আমাকে কিছু বলেনি। আচ্ছা দেখি রাইসাকে ডেকে জিজ্ঞেস করে। এই রাইসা, রাইসা একটু এদিকে আয় তো। হ্যাঁ বাবা, আসতেছি, তুমি একটু অপেক্ষা করো। রাইসা কথাটা বলে রুম থেকে তাড়াতাড়ি নিচে চলে আসে। রাহাতের বাবার বন্ধুদের দেখে বলে, আপনারা সবাই কেমন আছেন? আর আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো আমাদের বাসায়? আমরা বা অনেক ভালো আছি। আর মা, আমাদের আসতে কোনো সমস্যা হয়নি। তা মা, তুই কেমন আছিস সেটা আগে বল। এই তো আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর বাবা, ওনারা হলেন রাহাতের বাবা মা, যাদের কথা তোমাকে আমি বলেছিলাম। কিন্তু তুই তো বলেছিলি তোকে দেখার জন্য রাহাতের বাবা মা আসবে, কিন্তু এদের দেখে তো আমি চিনতে পারিনি। আপনারা দাঁড়িয়ে কেন, বসেন। ধন্যবাদ। তা ভাইজান, আমরা এখানে কেন এসেছি সেটা হয়তো আপনার এতক্ষণে অজানা নেই। আমরা কি তাহলে কথা নিয়ে এগোতে পারি? না, কোনোভাবেই না, কারণ আগে খাবার খাবেন, পরে যত কথা আছে সব বসে শুনবো। রায়সার বাবার কথা শুনে কেউ আর কিছুই বলতে পারে না। তারপর সবাই বসে খাবার টেবিলে নানান রকমের খাবার দিয়ে যেন পুরো টেবিল ভরিয়ে ফেলেছে, আর কোনো জিনিসই যেন বাকি নেই। সবাই মজা করে খাওয়া শেষ করে সোফায় বসে কথা বাড়াতে থাকে। ভাইজান, এবার যদি আপনার অনুমতি হয় তো আমি কথা সামনের দিকে নিয়ে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, বলেন আপনাদের কি বলার আছে। যেটা বলার জন্য সেই কখন থেকে ছটফট ছটফট করতেছেন। রাইসা আপনাকে বলেছে কিনা জানি না, তবে আমি বলছি, আমার ছেলে আর আপনার মেয়ে একে অপরকে ভীষণ ভালোবাসে। এখন আমি চাচ্ছি ওদের দুজনের ভালোবাসাকে পূর্ণতা দিতে। এই বিষয়ে আপনার মতামত কি? রাহাতের বাবার কথা শুনে মিস্টার আদনান সাহেব মেয়ের মুখের দিকে তাকিয়ে আস্তে করে বলে, দেখেন, মা মরা মেয়ে আমার, আমি ছোট থেকেই খুব কষ্ট করে মানুষ করেছি ওকে, কখনো ওর পছন্দের বাইরে কাজ করিনি। আমার বিশ্বাস ও ছিল আমার মেয়ে যাই করুক না কেন কখনো খারাপ কিছু করবে না। আজও ওর পছন্দের বাইরে যাব না। আসলে ছেলে মেয়েদের নিজেদের বেছে নেওয়াটাই উত্তম। আমি মনে করি আমার মা মরা মেয়েটি আপনার ঘরে সুখেই থাকবে। রাইসার বাবার কথা শুনে সবাই অনেক খুশি। এত সহজে রাহাতকে রাইসার বাবা মেনে নেবে যেটা কখনো কল্পনাও করেনি তিনি। রাহাতের পরিবারের সবাইও। আলহামদুলিল্লাহ ভাইজান, আমাকে চিন্তামুক্ত করলেন। আপনি যদি চান তো আমরা রাইসাকে খুব শীঘ্রই আমার ঘরে নিতে চাই বউ করে। আমি তো রাহাতকে ভালো করেই চিনি। রাহাত ছেলে হিসাবে খুবই ভালো আর পরিশ্রমী। এই বয়সে যে এতটা সুনাম অর্জন করেছে, এটাই তো অনেক কিছু। রাইসার বাবার কথা শুনে রাহাতের বাবা মা যেন কিছুই বুঝতে পারছে না। ওনারা একে অপরের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে, ভাইজান, আমাদের জানা মতেই আমার ছেলে তো কোনো কাজ করে না, তাহলে ও এত অল্প বয়সে এই সুনাম অর্জন করলো কি করে? আঙ্কেল আন্টি, আপনাদের তো বলাই হয়নি, রাহাতে এখন আর সেই আগের মতো টোটো কোম্পানির ম্যানেজার নেই, বরং সে এখন বলতে গেলে বেশ কয়েকটা কোম্পানির মালিক। বলতে গেলে আমার বন্ধু এখন দেশের টপ ধনীদের মাঝে বড় নাম্বারে আছে। আশা করি আপনাদের দোয়া ও ভালোবাসা রাহাত একদিন টপ পজিশনে আসবে এবং নিজেকে কিং অফ বিজনেসম্যান রূপে সবার সামনে উপস্থাপন করবে। সবুজের কথা শুনে রাহাতের বাবা মা তো যেন আসমান থেকে পড়লো এমন অবস্থা। তাদের মাথায় যেন কিছুই ঢুকছে না। তারা বিশ্বাস করতেই পারছে না যে রাহাত কিভাবে এত বড় লোক হতে পারল। রাহাতের বাবা বেশ আগ্রহ নিয়ে সবুজকে জিজ্ঞেস করে, আচ্ছা সবুজ, সত্যি করে একটা কথা বলতো, আমি রাহাতকে অনেকবার টাকা দিয়ে এটা সেটা করে দিছি, কিন্তু ও সেটা ধরে রাখতে পারেনি। এখন তাহলে ও টাকাই পেল কোথায়, আর এই পজিশনে আসলোই কিভাবে? আঙ্কেল, আসলে
আপনি হয়তো আমার বন্ধুকে রূপা মনে করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে আমার বন্ধু তো হীরার থেকেও মূল্যবান। সেটা তো বুঝলাম, কিন্তু রাহাত ব্যবসা শুরুর জন্য টাকা কোথায় পেয়েছিল সেটাই তো আমি আজও বুঝে উঠতে পারছি না। রাহাতের বাবার কথা শুনে রাইসা তো ওদের দিকে তাকিয়ে থাকে, কেননা ও যে টাকা দিয়েছে সেটা ওর বাবা এখনো জানে না। রাইসা সবুজকে চোখ ইশারায় বুঝিয়ে দেয় টাকার কথা ঘুরিয়ে দিতে। ব্যাস, সবুজ অল্পতেই বুঝে যায়। আঙ্কেল, আমার মনে হয় এখন টাকা পয়সার কথা বাদ দিয়ে আমাদের রাহাত আর রাইসার ভাবির বিয়ে নিয়ে কথা বলাটাই উত্তম। সেটাই। আচ্ছা ভাইজান, এখন বিয়ের দিন কবে ঠিক করবেন বলে মনে করেন? আপনি যেটা করবেন আমরা সেটাতে রাজি আছি। দেখুন মিস্টার নূর হোসেন, রাইসা হলো আমার একমাত্র মেয়ে। হুট করেই তো বিয়ের কাজ সেরে ফেলতে পারি না, আমার তো অনেক আত্মীয় স্বজন আছে। ভাইজান, আপনি একদম খাঁটি কথা বলেছেন। আসলে বিয়ের কাজটা দ্রুত না করাই ভালো। এখন তাহলে কি করতে চান বলেন? আমি বলি কি, বিয়েটা ঠিক হয়ে থাক, আর কিছুদিন পরে না হয় ওদের দুজনের বিয়ের কাজ সেরে ফেলবো। আচ্ছা, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হবে। তবে আমরা বেশি দিন কিন্তু অপেক্ষা করতে পারবো না। রাইসা মামুনিকে ছাড়া আমাদের বাড়িটা পুরোই ফাঁকা ফাঁকা লাগছে। সেটা তো লাগবেই, মেয়েরা এমনি হয়। বাবার বাড়ি খালি করে স্বামীর বাড়িতে পরে থাকাকালী জায়গাটা পূরণ করে। এভাবে ওরা অনেক কথা বলে, তারপর সবার থেকে বিদায় নিয়ে চলে আসে। ওদিকে রাইসা ওরা চলে যাবার পরপরই রাহাতকে কল দেয়। রাহাত একটা জরুরি মিটিংয়ে থাকার কারণে ফোন রিসিভ করতে পারে না। রাইসা গুনে গুনে 10 বার কল দিয়ে বিরক্ত হয়ে রাগ করে ফোন দেওয়া বন্ধ করে। এদিকে বেশ কিছু সময় পরে রাহাত ফোনটা হাত নিয়ে অবাক হয়ে যায়, কেননা রাইসা এতবার ফোন দিয়েছে আরও সেটা টেরই পায়নি। তাই রাহাত সঙ্গে সঙ্গে কল ব্যাক করে। রাইসা টানা 4 বার কল কেটে দেবার পরে রিসিভ করে ঝাঁঝালো কণ্ঠে বলে, কি ব্যাপার? আমার কল ধরার সময় তো তোমার নেই, তাহলে এখন আবার বারবার কল দিয়ে তোমার সময় নষ্ট করতেছো কেন? জান, বিশ্বাস করো আমি মিটিংয়ে ছিলাম, তাই কখন কল দিছো সেটা বুঝতেই পারিনি। সরি জান, এবারের মতো ক্ষমা করে দাও। তুমি জানো আমার কতটা কষ্ট হয়েছে শুধু তুমি ফোনটা রিসিভ করোনি বলে। আর ক্ষমা অবশ্যই করতাম, কিন্তু এখন করব না। ক্ষমা করবে, এখন করবে না, এটার মানে তো কিছুই বুঝতে পারছি না। কেন আবার? তুমি তোমার বন্ধুদের পাঠিয়েছো অথচ নিজে আসোনি। এটা আমার কাছে কখনোই ভালো লাগেনি, বুঝছো? তুমি তো জানোই আমি মিটিংয়ে থাকবো আজকে, তারপরে কেন এটা বলতেছো? আর যাই হোক, আব্বু আম্মু যাওয়ার পরে কি বলো সেটা আগে বলো। বলবো না, আমি রাগ করেছি। ওরে আমার সোনা পাখি রে। আচ্ছা, বিয়ের পরে রাগ করিও, আগে বলো কি হয়েছে। তুমি আমার একমাত্র বয়ফ্রেন্ড, তোমাকে কি আর ক্ষমা না করে পারা যায়? আব্বু রাজি হয়েছে, আর বিয়ে কিছুদিন পর হবে। আলহামদুলিল্লাহ, আমি খুব চিন্তায় ছিলাম তোমার বাবা আমাদের সম্পর্কটা মানে কি না মানে। এবার কত রাগ করতে পারো সেটা আমার বাড়িতে এনে দেখবো। তোমাকে দেখানোর জন্যই তো আমি রাগ করব, না হলে রাগ করে আমার কি লাভ? এভাবে ওরা আরো অনেক সময় কথা বলে কল কেটে দেয়। রাহাত বাড়িতে আসতে ওর বাবা বলে ওঠে, রাহাত, তুই এত বড় একটা কথা আমাদের থেকে লুকিয়ে রেখেছিস? তুই জানিস এই কথাটা শোনার জন্য আমি কত কি করেছি? আসলে আমি তোমাদের সারপ্রাইজ করতে চেয়েছিলাম, যেটা তোমরা আগেই জেনে গেলে। আসলে আমি তোকে যেমনটা ভাবতাম তুই সেরকম না, তার থেকেও বেশি কিছু। দোয়া করি বাবা, তুই আরো বড় হ, 10-এর কাছে নাম ডাক অর্জন কর। তোমাদের দোয়া আমার সাথে থাকলে আমি সব কিছু করতে পারবো। আমাদের দোয়া সব সময় তোর সাথে আছে। আর বাবা শোন, তোরা রাইসার বিয়ে কিছুদিন পরে হবে, যেটা রাইসার বাবার ইচ্ছে। সেটা তোমরা যা ভালো মনে করো সেটাই কইরো, আমার কোনো কথা নেই এতে। আচ্ছা ঠিক আছে, যাকে রেস্ট নে, সারাদিন কোথায় না কোথায় থাকিস। এভাবে আরো অনেক কথা বলে সেখান থেকে রাহাত রুমে চলে যায়। রাতে রাহাত শুয়ে আছে, এমন সময় পাশে থাকা ফোনটা বেজে ওঠে। রাহাত ফোনটা হাতে নিয়ে দেখে জাকারিয়া কল দিয়েছে, তাই তাড়াতাড়ি রিসিভ করে। হ্যাঁ দোস্ত, বল কেন কল দিলি? রাহাত, এইদিকে কাম তো একটা ঘইটে গেছে। কি কাম ঘুইটে গেছে সেটাই তো আমি বুঝতে পারছি না, একটু করে বলতো আসলে কি হয়েছে। সবুজের সাথে জান্নাতের কি যেন হয়েছে। জান্নাত সবুজের সাথে কথা বলছে না দেখে বেচারা একদম ভেঙে পড়েছে। কখন যে কি করে বসে কে জানে। কি বলিস, দাঁড়া আমি দেখি ওর কি হয়েছে। আচ্ছা দেখ, ও কিন্তু এমনিতেই খুব ইমোশনাল। একটা ছেলে কখন কি করে বসে সেটা ভাবাই যায় না। সেটাই তো চিন্তার বিষয়। রাহাত কথাটা বলেই কলটা কেটে সবুজের নাম্বারে ফোন দেয়।
এদিকে বেচারা সবুজ মেয়েদের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। রাহাতের নাম্বার দেখেই কল রিসিভ করে। দোস্ত, আমি তো পুরাই শেষ। কিরে, তুই এভাবে মেয়েদের মতো কান্না করছিস কেন? দোস্ত, কান্না না করে আর কোনো উপায় আছে? জান্নাত আমার সাথে কথাই বলে না। আমি ফোন দিলে আবার হুমকি দিচ্ছে, আমি বেশি বিরক্ত করলে নাকি ও নিজের ক্ষতি করে বসবে। আরে বেটা, গার্লফ্রেন্ড রাগ করেছে সেটা ভালো কথা, তুই ভালোবাসা দিয়ে তার রাগ না ভাঙিয়ে এভাবে কান্না করতেছিস কেন সেটাই বুঝতে পারলাম না। জান্নাত এখন কথা বলতেছে না তো কি হয়েছে? কিছু সময় পরে তো ঠিকই বলবে না। না বন্ধু, আমি ওর রাগ চিনি। ও আমার সাথে আসলেই কথা বলবে না। তুই একটু দেখ না কিছু করতে পারিস কি না। আমি ওর সাথে কথা না বলে থাকতেই পারবো না। মেয়েদের মতো এভাবে কান্না না করে একটু শান্ত হ, আমি দেখছি কি করে যায়। আচ্ছা দেখ, একটু তাড়াতাড়ি। রাহাত কল কেটে তাড়াতাড়ি রাইসাকে কল দেয়। এদিকে রাইসা কিছু সময় আগেই রাহাতের সাথে কথা বলেছে, তাই এখন আর বলবে না দেখে ঘুমানোর পরিকল্পনা করছে। এমন সময় মোবাইলে রাহাতের নাম্বার দেখিয়ে ফোনটা রিসিভ করে। কি ব্যাপার শোনা, একটু আগেই তো কথা বললা যে ঘুমাবা, তা এখন আবার যে কল দিলা? ঘুমানোর কি আর সুযোগ আছে নাকি? আমি যে বেড়ার মাঝে পড়েছি তুমি শুনলে অবাক হয়ে যাবে। কি হয়েছে একটু খুলে বলো তো, একটু আগেই তো ভালোভাবে কথা বললে, এখন আবার কি হলো? আর বলো না, আমার বন্ধু সবুজ আছে না, ও মেয়েদের মতো ফুফি ফুফি কান্না করতেছে। বেচারের কান্না দেখে আমার কি আর সহ্য হয় বলো? কান্না করতেছে এটা তো ভালো কথা, তার বউ কানবে সেটা সে আগে এগিয়ে দিচ্ছে। মজা বাদ দিয়ে তোমার বান্ধবীকে ফোন করে বলো আমার বন্ধু কিন্তু তার সাথে কথা না বলে পরে চলে যাবে। কি হলো সবুজ ভাইয়ের সাথে আবার জান্নাতে কি হলো? আচ্ছা দাঁড়াও, আমি বলতেছি। ওর এত বড় সাহস আমার দেবরকে কষ্ট দেয়? তাড়াতাড়ি বলো, না হলে আমার বন্ধু গেল বলে। আচ্ছা আমি দেখছি। রাইসা কথাটা বলেই ফোন কেটে দিয়ে জান্নাতের নাম্বারে কল দেয়। প্রাণপ্রিয় বান্ধবীর নাম্বার দেখে রিসিভ করে, আর কলটা রিসিভ করার সাথে সাথে রাইসা ঝাড়ি দিয়ে বলে, এই শাকচুন্নি, তোর এত বড় সাহস আমার দেবরকে তুই কষ্ট দিচ্ছিস? বেচারা তোর সাথে কথা বলতে না পেরে মেয়েদের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আর চোখ মুখ ফুলিয়ে ফেলছে। কাদুগা, তাতে আমার কি? ওই আমার সাথে বাটপারি করে, এবার দেখুক আমার সাথে বাটপারি করার ফল কি। এই শাকচুন্নি, তুই তোর বয়ফ্রেন্ডকে কষ্ট দিবি ভালো কথা, কিন্তু কথা হলো গিয়ে আমার হবু বরকে কষ্ট দিবি কেন? আমি তো রাহাত ভাইয়ের সাথে কথাই বলি নাই, তাহলে কষ্ট আবার কেমনে দিলাম? একটু বুঝিয়ে বলতো। তোর জন্য সবুজ ভাই কষ্ট পাচ্ছে, আর তার বন্ধু তো আমার হবু বর, তাই সেও তার বন্ধুর কষ্টে ভাগিদার হচ্ছে। তুই এক্ষুনি সব ঠিক করে নে, প্রেম করলে একটু এমনই হবে। সত্যিই কি ও আমার জন্য কান্না করছে? আরে মেরে দোস্ত, তুই কথা বললে তো আমার ঘুম পাইছে, ঘুমালাম। রাইসা উপরের কথাটা বলি ফোন কেটে দিয়ে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। এইদিকে জান্নাত সবুজের সাথে কথা বলে সব কিছু ঠিক করে নেয়। দেখতে দেখতে রাতটা পার হয়ে সকাল হয়। রাহাত খাবার টেবিলে বসে নাস্তা করছে, এমন সময় ওর মা বলে ওঠে, রাহাত, আজকে একটু রাইসাকে নিয়ে আমাদের বাড়িতে আসিস তো। আমি আজকে ওর পছন্দের বিরিয়ানি সহ আরও অনেক কিছু রান্না করব। আমি ওকে আনতে যাব কেন? তুমি ওকে ফোন করে বলো, দেখবে এক্ষুনি নাচতে নাচতে চলে আসবে তোমার কাছে। এটা তো তোর থেকে আমি বেশি জানি, কিন্তু বাপজান, আমি তো চাই না আমার বৌমা একা একা আমার বাড়িতে আসুক। মা, আমি খুব ভালো করে বুঝে গেছি, তুমি একবার যখন বলেছো তখন আমার ওকে আনতে যেতেই হবে, না হলে তুমি মেনে নিবে না। ইস বাবা, তোর এখন অনেক বুদ্ধি হয়েছে, খুব বুঝতে শিখেছিস। এখন কথা না বলে তাড়াতাড়ি গিয়ে আমার লক্ষ্মী বৌমাকে নিয়ে আয়। যাচ্ছি, তবে আমার অফিসে একটা কাজ আছে, সেটা শেষ করে ওকে নিয়ে আসবো, এর আগে কিন্তু পারবো না। আচ্ছা তুই তাহলে তাড়াতাড়ি যা, আমিও রান্নাঘরে চলে গেলাম, কেমন? রাহাতের মা কথাটা শেষ করে যেই না রান্নাঘরের দিকে পা বাড়াবে অমনি সিঁড়ি দিয়ে নামতে নামতে রাহাতের বাবা বলে ওঠে, কি ব্যাপার রাহাতের মা, তোমাকে আজকে এত খুশি খুশি কেন লাগতেছে? আর তুমি এখন রান্না করতেই বা কেন যাচ্ছ? আর বলিও না, আমার হঠাৎ মনে হলো আজকে রাইসাকে এখানে নিয়ে আসলে ভালো হবে, আর আমিও ওর জন্য পছন্দের খাবারও তৈরি করলাম। ভালোই হবে, ফাজিল মেয়েটা আমাদের বাড়িতে আসলে পুরো বাড়ি মাথায় তুলে রাখবে। তা আমি কি ওকে আনতে যাব নাকি? বাবা, রাইসার মা বেঁচে নেই তাই বিয়ান বাড়িতে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছো, আর বিয়ান বেঁচে থাকলে না জানি কি করতে। আমি জানি তুমি এই কথাটাই বলবে, যাও আমি যাবই না। রাহাত, তুই গিয়ে রাইসাকে নিয়ে আয়, ও একা আসলে সবাই কি বলবে? আচ্ছা আমি যাচ্ছি, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। রাহাত কথাটা বলেই
সেখান থেকে গাড়ি নিয়ে সোজা অফিসে চলে আসে। অফিসের কার্য শেষ করতে করতেই 11টা বেজে যায়। রাহাত কেবিনে বসে রাইসার নাম্বারে কল দিতেই রাইসা কলটা রিসিভ করে। আসসালামু আলাইকুম জানু, কেমন আছো? হুম হুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা তুমি কেমন আছো? তোমার এত এত ভালোবাসা পেয়েও ভালো না থেকে কি আর উপায় আছে বলো? সেও কথা। আচ্ছা, একটা কথা বলতে ফোন করেছি। তুমি এখনই শাড়ি পরে আমার অফিসে চলে আসো। রাহাতের কথা শুনে রাইসা অনেকটাই অবাক হয়ে যায়, আর অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন কেন? আমি এখন তোমার অফিসে চলে আসবো কেন? আরে বাবা, তোমাকে নিয়ে আমি হোটেলে যাব ডেট করতে, তাই আসতে বলেছি। আসো। কি বললে? হ্যাঁ, মেরে একদম বালি চাপা দিয়ে দিব বলে দিলাম। আরে আমি মজা করলাম। আসলে আম্মু বলেছে তোমাকে নিয়ে বাসায় যেতে, আর আমি তো অফিসে কাজ করি, তোমার বাসায় যাওয়ার সময় নেই। তাই ম্যাডাম, আপনি আমার অফিসে চলে আসেন। আমি আর আপনি একসঙ্গে বাড়িতে যাব, আর একসঙ্গে না গেলে আমার কপালে শনি আছে। আচ্ছা বাবা, আসতেছি। এই কথাটা আগে বললেই তো হতো, তাই না? আমি ডেটের কথা শুনেই তো ভয় পেয়ে গিয়েছিলাম। আর ভয় পেতে হবে না, চলে আসো জলদি করে। এইভাবে ওরা আরও কিছু কথা বলে ফোন রেখে দেয়। রাইসা রেডি হয়ে রাহাতের পছন্দের শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে কপালে ছোট্ট করে একটা টিপ দেয়, যেটা রাইসার সৌন্দর্যকে আরও 1000 গুণ বাড়িয়ে দেয়। রাইসা রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে ওর বাবা বলে, কি রে মা, তুই এখন আবার শাড়ি পরে সেজে গুজে কোথায় যাচ্ছিস? আজকে তো কোথাও যাওয়ার প্রোগ্রামও নাই তোর। আব্বু শাশুড়ি মা যেতে বলেছে, এখন আমি কি তার কথা ফেলতে পারি বলো? ও আচ্ছা, তাহলে যা গিয়ে ঘুরে আয়। তারা আসলেই অনেক ভালো মনের মানুষ, দেখে শুনে যাস কিন্তু। আর পারলে রাহাতকে ডেকে সঙ্গে যাস। আব্বু, আমি তোমার মেয়ের জামাইয়ের অফিসে গিয়ে ওর সাথেই যাব। ফোন করে বলছে, তুমি দুপুরে খেয়ে নাও, কেমন? ঠিক আছে, তুইও সাবধানে যাস, কেমন? আচ্ছা বাবা, ঠিক আছে। রাইসা বাড়ি থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে সোজা রাহাতের অফিসে চলে আসে। রাইসাকে যেহেতু সবাই চেনে, সেহেতু কোনো অসুবিধেই হলো না। রাইসা রাহাতের কেবিনে ঢোকার আগে জাকারিয়ার সাথে দেখা হয়। আরে ভাবি, আপনি কখন আসলেন? আর রাহাত কি জানে আপনি এখানে এসেছেন? জানে, আর আমি এই তো আশার উপরেই আছি। তা ভাইয়া, আপনার বন্ধু কোথায়? রাহাত ওর ডেস্কে বসে কাজ করতেছে, দেখেন। আর ভাবি, আপনাকে এই শাড়িতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। অনেক অনেক ধন্যবাদ দেবরজি। রাইসার কোনো কথা না বলে সোজা রাহাতের রুমের সামনে এসে আস্তে করে বলে, এই যে স্যার, আমি কি ভিতরে আসতে পারি? রাহাত ফাইল দেখছিল। ঠিক তখনই রাইসার কণ্ঠ শুনতে পায়, আর মাথা তুলে বলে, আমার রুমে প্রবেশ করতে আপনার কাছে অনুমতি লাগবে। আসো, ভিতরে আসো। অনুমতি নিতে হবে না? আবার তুমি এত বড় মাপের মানুষ, তা এখনো বসে আছো যে? আমার তো আর তর্স হয়েছে না শাশুড়ি মায়ের কাছে যাইতে। চলো, তার আগে তুমি আমার অফিসে আসলে অন্তত কিছু একটা মুখে দিয়ে যাও। এখন কিছুই খাবো না, তবে একটা জিনিস দিলে খেতেও পারি। রাইসা রাহাতের দিকে এগিয়ে আসতে আসতে দুষ্টু হাসি দিয়ে উপরের কথাটা বলে। রাইসা রাহাতের কাছে আসতেই রাহাত টান দিয়ে রাইসার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। পাক্কা 10 মিনিট পর ছাড়ে। কি ম্যাডাম, মিষ্টি ঠিক আছে তো? দুষ্ট একটা। আচ্ছা, এখন চলো। চলো তাহলে। তারপর রাহাত ওর বন্ধুদের সবাইকে বলে রাইসাকে নিয়ে বাড়িতে চলে আসে। রাইসা গাড়ি থেকে নেমে এক দৌড়ে ভেতরে চলে আসে। বাড়ির ভেতর কাউকে না দেখে বলে, শাশুমা, কোথায় তুমি? এই তো মা, আমি রান্নাঘরে আছি, এখানে আয়, তোকে একটু দেখি। রাইসা ওর শাশুড়ির কথা শুনিয়ে রান্নাঘরে চলে আসে। রাহাতের মা রাইসাকে দেখেই বলে, আরে বাহ, শাড়িতে তো আমার মিষ্টি মামুনিকে খুবই সুন্দর লাগছে। তা আজকে আমার ছেলেকে পাগল করেছিস তো নাকি? তুমিও না, কি যে বলো না। থাক, আর লজ্জায় লাল হতে হবে না। তুই রাহাতের রুমে গিয়ে ফ্রেশ হ, আমি তোর জন্য তোর পছন্দের খাবার নিয়ে আসতেছি। আম্মু, আমি রান্না করি, তুমি একটু বসে বসে টিভিতে সিরিয়াল দেখো। শোনো পাগলি মেয়ের কথা, ওই তোকে এখানে এনেছি বসে থাকার জন্য, কাজ করতে না, বুঝেছিস? তাই যেটা বললাম সেটা কর। রাইসা ও শাশুড়ি মায়ের সাথে কথাই না পেরে কি আর করা, সেখান থেকেই রুমে এসে ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে নিজেকে পরিপাটি করে পেছন থেকে রাহাত বলে, এত সেজে আর কোনো লাভ নেই। পাগল তো আমাকে করে রেখেছো, এখন তো এই পাগল শুধু তোমাকে দেখবে। দেখো, এখন কিন্তু একদম দুষ্টামি করবে না, সবাই খারাপ বলবে। শোনো জান পাখি, আমাকে এমন নাকি যে তোমাকে অন্যদের কাছে ছোট করব?
রাহাত কথাটা বলেই কাছে এসে রাইসার গালে একটা কামড় দিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়, যেটা দেখে রাইসা হাসতে হাসতে বলে, পাগল একটা, সব সময় মনে হয় মাথায় দুষ্ট বুদ্ধি ঘুরপাক খায়। এভাবে অনেকটা সময়ই পার হয়ে যায়। সবাই টেবিলে বসে খাওয়ার জন্য। রাহাতের মা রাইসাকে ওর সব পছন্দের খাবার দিচ্ছে আর রাইসা তৃপ্তি সহকারে খাচ্ছে। খাওয়া শেষ করে আরও কিছু সময় কাটিয়ে রাইসা বলে, আম্মু, আকাশে সূর্যের আলো নিভে গিয়ে দেখো অন্ধকার হয়ে আসতেছে। এখন আমাকে বাসায় যেতে হবে, না হলে বাবা আবার চিন্তা করবে। সে কি মা, তুই চলে যাবি মানে? তুই আজকে আমার কাছে থাকবি? না মা, আজকে থাকতে পারবো না, বাবা বাসায় একা। তোমরা তো জানোই বাবা আমাকে ছাড়া খাবারই খায় না। সেটাও ঠিক। আর বিয়ের আগে এখানে থাকলে সবাই আমার বৌমাকে খারাপ বলবে, আর আমি চাই না আমার মিষ্টি মায়ের উপরে চরিত্রের কথা উঠুক। সেটাও তো ঠিক। আচ্ছা রাহাত, তুই তাহলে রাইসা মামনিকে নিয়ে ওদের বাসায় রেখে আয়। মা, ওকে একেবারে রেখে দাও, এত আনা নেওয়া করতে পারবো না আমি। আমি কি নদীতে নৌকা বাইতেছি নাকি যে একবার এই পারে নিয়ে যাব তো একবার ওই পারে রেখে আসবো? সেই ব্যবস্থা করতেছি, তুই আগে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আয়, কেমন? রাহাত আর কোনো কথা না বলে রাইসাকে নিয়ে ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অনেকটা সময় পরই ওদের বাড়িতে চলে আসে। রাইসা গাড়ি থেকে নামে। বাবু আসো, ভিতরে এসে ঘুরে যাও। না, যাব না, তুমি যাও। আমি চলে আসলাম দেখে তুমি রাগ করেছো, তাই না? তুমি ভাবো বিয়ের আগে আমি তোমার বাসায় থাকলে সবাই কি বলবে? কি বলবে? আমার বউ আমার বাসায় থাকবে না তো কোথায় থাকবে? হ্যাঁ, আরে বুদ্ধু, আগে তো আমাকে তোমার বউ করে ঘরে নিয়ে যাও, তারপরে তো সব সময় তোমার কাছেই থাকবো, আর তখন তোমার যা মন চায় সেটাই করতে পারবে, বুঝছো? না বুঝিনি, আমার মাথায় ঢুকছে না। রাইসা এবার রাহাতের গালে একটা কিস দিয়ে ভেতরে যেতে যেতে বলে, এবার ঠিক বুঝছো, তাই না? রাহাত আর সেখানে দেরি না করে সোজা বাসায় চলে আসে। ব্যাস, এভাবেই কাটতে থাকে ওদের দিন। দেখতে দেখতে রাইসা রাহাতের বিয়েটাও হয়ে যায়। এখন রাহাত দেশের নাম করা একজন বিজনেসম্যান। একদিন সকালে রাহাতের বাবা রাহাতকে জিজ্ঞেস করে, আচ্ছা রাহাত, আমি একটা জিনিস চিন্তা করে এখনো রাতে ঘুমাতে পারিনি। আমি এত চেষ্টা করে তোকে সাফল্যের পথে নিয়ে যেতে পারিনি, কিন্তু তুই হঠাৎ কিভাবে এই পর্যায়ে এসে পৌঁছলি? বাবা, তোমার এই কথার জন্য রাতে ঘুম হয় না। আচ্ছা শোনো তাহলে, তুমি তো আমাকে কখনো যোগ্য মনে করতে না, বলতে আমার দ্বারা কিছু হবে না, তাই আমি ব্যাংক থেকে লোন নিতে চাই, কিন্তু আমাদের কোনো ব্যাংক লোন দেয়নি। পরে আমাকে রাইসে 10 লাখ টাকা দেয় ব্যবসা করতে। ব্যাস, সেই টাকা দিয়ে আজকে আমি এই পর্যায়ে পৌঁছে গেছি। বলতে পারো আমার সব কিছু রাইসার। রাহাতের কথা শুনে ওর বাবা মা তো অবাক, আর অবাক হবেই বা না কেন। যেখানে মেয়েরাই ছেলেদের টাকায় ফুর্তি করতে ভালোবাসে, সেখানে রাইসা দিয়েছে রাহাতকে টাকা। তবে তারা অনেক খুশি যে এত সুন্দর মনের মেয়েকে ছেলের বউ হিসেবে পেয়েছে। রাইসা এত বড়লোক হওয়া সত্ত্বেও নেই কোনো অহংকার। রাইসা, জানিস তুই যখন আমাকে আঙ্কেল আঙ্কেল বলে পাগল করে দিতি, তখন আমার খুব বিরক্ত লাগলেও পরে আমার খুব ভালো লাগতো তোর দুষ্টিমিগুলো দেখে। সত্যি, তোকে আমার ছেলে বউ করে পেয়ে আমরা গর্বিত। বাবা, আমি হয়তো কোনো পুণ্যের কাজ করেছিলাম, তাই তো তোমাদের মতো এত ভালো মনের মানুষদের আপন করে পেয়েছি। আমাকে কখনো মেয়ের স্থান থেকে দাসীর স্থান তো দিবে না, বলো? রাইসার এমন কথা শুনে সবাই একটু হলেও অবাক হয়ে যায়, আর অবাক হবেই বা না কেন। তাই ওর শাশুড়ি মা বলে, দেখ রাইসা, তোর স্থান আমার মেয়ে হিসেবে আমার বুকে হয়েছে, আর সেখানেই থাকবি তুই। আমি হয়তো তোর মায়ের অভাব পূরণ করতে পারবো না, তবে চেষ্টার কোনো কমতি রাখবো না। রাইসা এমন কথা শুনে খুশিতে যেন আত্মহারা। একটা মেয়ে এত ভালো শ্বশুর শাশুড়ি আর জামাই পেলে জীবনে বেঁচে থাকতে আর কি লাগে। তার জীবন এমনিতেই পরিপূর্ণতায় ভরে থাকে। এভাবে চলতে থাকে ওদের দিন। এর মাঝে জান্নাত আর সবুজেরও বিয়ে হয়ে যায়, আর এখন রাইসা 5 মাসের প্রেগনেন্ট। কিছুই খেতে পারে না দেখে বাড়ির সবার যেন মনের চিন্তা ছেয়ে পড়েছে। কত কি এনে দেয়, তবুও রাইসা কিছুই খেতে পারে না। না রে, এভাবে না খেয়ে তো তুই অসুস্থ হয়ে পড়বি। একটু কষ্ট করে হলেও খা, এমনটা আমাদেরও হয়েছিল। আম্মু, তুমি তো দেখছো আমি কিছু মুখে দিতেই পারি না, আবার বমি করে বাইরে বের করে দেই। সব আমার কাছে কেমন গন্ধ মনে হয়। এমনটা তো মনেই হবে, সন্তান পেটে আসলে এরকম একটু হবেই। নে মা, হাঁ কর। রাইসা ও শাশুড়ির জোড়াজুড়িতে একটু খাবার মুখে নিতেই গল করে মিসেস রাশিদা চৌধুরীর উপরে বমি করে, ভেতরে যা ছিল তা সহ বের করে দেয়। ব্যাস, এভাবেই
অনেক কষ্টের মাধ্যমেই পার হয়ে যায় 10 মাস। চলে আসে রাইসার ডেলিভারির সময়। একদিন রাতে রাহাত রাইসার পাশে শুয়ে আছে। রাহাত মাত্রই ঘুমিয়েছে, কেননা রাইসার কষ্টে রাহাতের চোখে ঘুম আসেই না। হঠাৎ রাইসার প্রেগনেন্সির ব্যথায় চিৎকার করে ওঠে। রাহাত ঘুমের মানুষ, জাগ্রত হয়ে দেখে রাইসা ছটফট করছে। এই রাইসা, রাইসা তোমার কি হয়েছে? এমন করতেছো কেন? রাহাতের কথা শুনে রাইসা কিছুই বলতে পারে না। রাইসার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে গাল বেয়ে। রাইসা ঠোঁট কামড়িয়ে যেন কেটে ফেলবে এমন অবস্থা। রাহাত তাড়াতাড়ি ওর মাকে ডেকে নিয়ে আসে। রাহাতের আম্মু যেহেতু এই সম্পর্কে জানে, তাই রাহাতকে বলে, রাহাত, রাইসার পেন উঠেছে, এখন হাসপাতালে নিতে অনেক সময় লাগবে। তুই তাড়াতাড়ি পাশের বাসার ভাবি ও নিধির দাদিকে ডেকে আন। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। রাহাত কথাটা বলেই দৌড়ে তাদের গিয়ে ডেকে নিয়ে আসে। ওরা ভেতরে রাইসার কাছে, আর বাকি সবাই রুমের বাইরে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করছে। 1 ঘন্টা পার হয়ে যায়, তবুও ভেতর থেকে কোনো খবর আসে না। দেখে রাহাতের তো আরও বেশি চিন্তা হতে থাকে। পাক্কা 2টা ঘন্টা পরে রাহাতের মা ভেতর থেকে বেরিয়ে এসে রাহাতকে বলে, রাহাত, কথাটা যে কিভাবে বলি। মা কি হয়েছে রাইসার, সেটা বলো, আমার যা সহ্য হচ্ছে না। রাহাত, রাইসা সুস্থ, আর রাইসা তোকে একটা সুন্দর ফুটফুটে চাঁদের মতো মেয়ে উপহার দিয়েছে। মা, তুমি সত্যি বলছো? আমার পাগলিটা একদম চাঁদের মতো সুন্দর একটা মেয়ে আমাকে উপহার দিয়েছে? মায়ের কথা শুনে রাহাত খুশিতে যেন আত্মহারা। খুশি হয়ে ওর মাকে জড়িয়ে ধরে চোখের জল ছেড়ে দেয়। ওর মা বাবাও অনেক খুশি। কিছু সময় পরে সবাই রাইসার মেয়েকে দেখে আসে, আর শেষে রাহাতের মা ওর মেয়েকে রাহাতের কোলে তুলে দিয়ে বলে, রাহাত দেখ, আমার দাদু ভাই একদম তোর মতো হয়েছে। দেখ তোর দিকে কি সুন্দর করে তাকিয়ে আছে। মা, তুমি সত্যি বলছো, আমার পাগলিটা একদম চাঁদের মতো সুন্দর একটা মেয়ে আমাকে উপহার দিয়েছে। তাই আমি আমার পাগলির উপহারটার নাম রাখলাম জান্নাতুল ফেরদৌস চাঁদনি। খুব সুন্দর নাম। এবার ভেতরে গিয়ে বৌমার সাথে কথা বল, যা। রাহাত একটা চেইন চাঁদনির গলায় পরিয়ে দিয়ে হাতে একটা কলম ধরিয়ে ভেতরে আসে। রাইসা অপলক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে, যে চাহনিতে অনেক প্রশ্ন। রাহাত ধীরে ধীরে রাইসার পাশে এসে বসে। তোমাকে কি বলে ধন্যবাদ দিব সেই ভাষা আমার জানা নেই, তবে তুমি আমাকে এত সুন্দর একটা জান্নাত উপহার দিয়েছো, তাতে আমি অনেক খুশি। তুমি খুশি হয়েছো, তাতেই আমার সব খুশি। তা আমার মেয়ের নাম রেখেছো কি শুনি? হুম। তোমার আমার খুশি মিলে আমাদের মেয়ের নাম রেখেছি জান্নাতুল ফেরদৌস চাঁদনি। আমার রাখা নামটা তোমার পছন্দ হয়েছে তো, নাকি বলো? বাহ, নামটা সত্যি অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর আমি তোমাকে খুশি করতে পেরেছি, তাতেই আমার খুশি। তোমার খুশিতে আমি বেঁচে থাকতে চাই। রাহাত রাইসা ও মেয়েকে কোলে নিয়ে দুজনের কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে নেয়। রাহাতকে রাইসা জিজ্ঞেস করে, আচ্ছা চাঁদনির আব্বু, একটা কথা বলো তো, আমার যদি কিছু হয়ে যেত তাহলে তুমি কি করতে? দেখো চাঁদনির আম্মু, এমন কথা একদম বলবে না। তোমার কিছু হলে আমি বাঁচতে পারবো না। এত ভালো আমাকে কেন বাসো? এই ভালোবাসা কি আমার কপালে সইবে? তুমি মরার ঘর থেকে ফিরে এসেছো এবং খুব কাছ থেকে তুমি মৃত্যুকে দেখে এসেছো। তারপরে যখন কিছু হয়নি, তখন তোমার কপালে আমার সব ভালোবাসাই সহ্য হবে। আমার খুব রাগ হতো জানো, যখন চাঁদনি আমাকে কষ্ট দিত, কিন্তু ওর চাঁদ মুখটা দেখে সেই সব কষ্ট বাতাসে মিশে গেছে। আমার মনে হতো তুমি আমি নামক ব্যাংকে সন্তান তুলে দিয়ে আরামে ঘুমাও, আর আমি কত কষ্ট পাই। কিন্তু আমি ভুল, কেননা আমার থেকে কষ্ট তোমার হয়েছে। আমি খেতে পারতাম না বলে তুমিও ঠিকঠাক মতো খেতে না, নামাজে বসে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমার জন্য দোয়া করতে। আমি সত্যি ভাগ্যবতী, তোমাকে স্বামী হিসেবে পেয়ে বড্ড বেশি ভালোবাসি তোমাকে প্রিয়। আমিও বড্ড বেশি ভালোবাসি তোমাকে চাঁদনির আম্মু। এভাবে কথা বলছে আর মেয়ের হাতে হাত রেখে খেলা করছে রাহাত। এইদিকে রাহাতের আম্মু রাইসার বাবাকে ফোন দেয় খবর জানানোর জন্য। যদিও রাইসাকে উনি বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রাইসার বাবা একা বলে রাইসার শাশুড়ি পাঠায়নি, মেয়ের কষ্ট হবে বলে। আর রাইসার বাবাও মেয়ের প্রতি শাশুড়ির এত ভালোবাসা মায়া দেখে খুশি হয়েছেন। ফোনটা দিতেই রিসিভ করে। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর বিয়ে সাহেব, আপনার গিন্নি এসেছে আমার ঘর আলোকিত করে। সত্যি বলছেন আমার গিন্নি এসেছে?
আচ্ছা, আমার মেয়ে কেমন আছে? রাইসা এখন ভালো আছে। আর হ্যাঁ, আসেন, মেয়ে ও গিন্নিকে দেখে যান। আমি এখনই যেতাম, কিন্তু রাত দেখেই গেলাম না, সকালেই চলে আসবো। আচ্ছা, আসেন তাহলে। এভাবে আরও কিছু কথা বলে রাহাতের মা ফোনটা রেখে দিয়ে রাহাতের বন্ধুদের জানিয়ে দেয়। সবাই অনেক খুশি। এইদিকে রাহাত রাইসার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, আচ্ছা রাইসা, তোমার মেয়ে এত কিউট কেন? দেখো কত সুন্দর করে আমার দিকে চেয়ে আছে। দেখতে হবে তো মেয়েটা কার, একটু কিউট তো হবে, বাপকে বেটি বলে কথা। চাঁদনির আম্মু, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। যদিও এখন ঘুমাতে তোমার অনেক কষ্ট হবে, তবু ঘুমালে একটু হলেও তোমার ভালো লাগবে না। হ্যাঁ, আমি মেয়েকে রেখে ঘুমাই আর তুমি ঘুমিয়ে পড়ো। আমার ছোট্ট মেয়েটা দুজনের পিঠের নিচে পড়ে চ্যাপটা হয়ে যাক। এমনিতেই আমাদের ঘুমানোর যে অবস্থা। সেটাই ঠিক বলেছো। তবে এখন আমি কি আর আগের মতো আছি নাকি? আমি এখন মেয়ের বাবা হয়েছি, বুঝেছি মেয়ের জন্য দায়িত্ব বেড়ে গিয়েছে। আচ্ছা, তুমি তাহলে একটু জেগে থাকো আর ঘুম পেলে আমাকে ডাকিও, কেমন? আচ্ছা ঠিক আছে। রাইসা অনেক কষ্টে ঘুমানোর চেষ্টা করে। কিছু সময় পরে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। সকালে রাহাতের আগেই ঘুম ভেঙে যায় রাইসার। আর ঘুম ঘুম চোখেই দেখে রাহাত চাঁদনিকে বুকের উপর নিয়ে ঘুমিয়ে আছে। রাইসা মুচকি একটা হাসি দিয়ে রাহাতের মাথায় হাত বুলিয়ে দেয়। কিছু সময় পরেই রাহাতের শ্বশুর ও বন্ধুরা আসে। বেন সাহেব, কই কই আমার গিন্নি কই? মেয়ে সাহেব আসেন, ওই রুমে আছে আপনার জন্য অপেক্ষায়। রাহাতের মায়ের সাথে রাইসার বাবা ওই রুমে চলে আসে। প্রথমেই রাইসার সাথে কথা বলে, পরে রাহাতের মা রাইসার ছোট্ট মেয়েকে নানুর কোলে তুলে দেয়। আদনান সাহেব পকেট থেকে ডায়মন্ডের নেকলেস আর একটা কোম্পানির দলিল দেয়। বাবা, এসব আর কি দরকার ছিল? আমার কি আর কম আছে নাকি? রাহাত দেখো, আমার যা কিছু আছে সবটাই তোমাদের, আর আমি আমার গিন্নিকে দিয়েছি। তোমার কথা কেন বলছো? আচ্ছা ঠিক আছে, আপনার যা মন চায় তাই করেন আপনার গিন্নির সাথে। এভাবে অনেক মজা করে সবাই। তারপরে রাহাতের বন্ধুরাও ওর মেয়েকে দেখে দোয়া করে। এভাবেই পার হয়ে যায় কিছুদিন। চাঁদনিও ধীরে ধীরে বড় হতে থাকে। চাঁদনি যেন এখন ওর বাবা মায়ের থেকে দাদা দাদির কাছেই বেশি থাকে। একদিন রাইসা রান্না করছে এমন সময়। রাইসা দেখো, তোমার মেয়ে আমাকে পুরো ভিজিয়ে দিছে। আম্মু, তোমার সতীন তোমাকে তোমার শৈশবের মজার মজার স্মৃতিগুলোকে মনে করিয়ে দিচ্ছে। রাইসা, তুই কিন্তু মেয়ের মতো এই বুড়ি মানুষটার সাথে ফাজলামি করছিস। নে, আমার সতীনকে খাওয়া। ঠিক আছে আম্মু। রাইসা চাঁদনিকে নিয়ে রুমে চলে আসে আর ওর বাকি কাজটা শেষ করে এইদিকে রাহাত অফিস থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে, কেননা মেয়েকে না দেখে থাকতেই পারছিল না। রুমে এসে মেয়ের কপালে একটা লম্বা চুমু দিয়ে পরনের পোশাক বদল করতে থাকে। এই যে চাঁদনির আব্বু, মেয়ের যে তার বাবার করে ওঠার জন্য মনটা ছটফট ছটফট করছে, সেটা কি তুমি বোঝো না? বুঝি বলি তো অফিসের সব কাজ ফেলে মেয়ের কাছে চলে আসলাম। দাও দাও, আমার আম্মুকে দাও। নাও, আমি ফ্রেশ হয়ে আসি। রাইসা চাঁদনির কপালে চুমু দিয়ে রাহাতের কোলে দিয়ে ওয়াশরুমে চলে যায়। আর এইদিকে রাহাত মেয়েকে নিয়ে নিচে চলে আসে। এভাবেই দেখতে দেখতে সময় যেতে থাকে। একদিন রাহাত পরিবারের সবাইকে নিয়ে রাইসাদের বাড়িতে আসে। সবাই অনেক খুশি হয়। এভাবেই সুখের সাগরে ভাসতে ভাসতে চলতে থাকে ওদের সংসার। নেই কোনো দুঃখ, আছে শুধু হাসি আর খুশি। চাঁদনি পুরো বাড়ি মাতিয়ে রাখে। সবার চোখের মনি হয়ে চলতে থাকুক ওদের ভালোবাসার সংসার। সবাই দোয়া করবেন তাদের জন্য। আল্লাহ হাফিজ।